সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে, তো আমরা প্রথমে এখানে আমি উর্মিকে অনুরোধ করব। এখানে একটা নিয়ম আছে কানাডাতে যে একটা ল্যান্ড অ্যাকনলেজমেন্ট করতে হয়। এটাও খুব ইন্টারেস্টিং আমাদের সবার জন্যে, যে এই দেশের যারা অরিজিনাল জমির মালিক যারা, এই দেশটা একটা ইমিগ্রেন্ট কান্ট্রি, অনেকেই পরে এসছেন, হয়তো কারো বাপ দাদা বা অনেক আগে এসছেন, কিন্তু অ্যাকচুয়ালি যারা অরিজিনাল এই দেশের, তাদের যে জমি সেটাকে অ্যাকনলেজমেন্ট করা, এটা একটু ডিপলি আমরা চিন্তা করলে কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ উর্মি, আপনি যদি আসেন, আপনি এই ল্যান্ড অ্যাকনলেজমেন্টটা একটু শুরু করুন, তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব। Good morning, everyone. My name is Urbi Khan. I am here from the Bangladeshi Canadian Community Services. Good morning to our distinguished speakers, and a good evening to our speakers joining us from Bangladesh. Welcome to all our guests. Before we begin, we'd like to acknowledge that we are speaking from the traditional territories of the Haudenosaunee, Huron-Wendat, Anishinaabe, and the Mississaugas of the Credit River. Now a video will play that will give you context of Takaranto from an indigenous perspective. Thank you, Urmi. তো এখন প্রথমেই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকের ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি ডক্টর আহমেদ শফিক স্যারকে। এবং আপনারা জানেন যে স্যার হচ্ছেন ম্যাকমাস্টার ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান পলিটিক্যাল সায়েন্সের, এবং বর্তমান উনি এখন অধ্যাপনা করছেন। আরেকটি পরিচয় হচ্ছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এবং চিটাগং ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক ছিলেন, এবং উনি আমাদেরও শিক্ষক। তো আমি স্যারকে মাইক দিচ্ছি। স্যার এক মিনিট একটু কথা বলবেন। ধন্যবাদ হালিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। বাংলাদেশ থেকে যারা যোগ দিয়েছেন তাদের শুভ সন্ধ্যা জানাই। এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমরা কৃতজ্ঞ। তো আজকের আলোচনার বিষয় হালিম আগেই নির্ধারণ করেছেন বলা উচিত, হালিম একজন বিশিষ্ট মানুষ। তো বাংলাদেশে যখন সংস্কারের খুব বেশি আলোচনা হচ্ছে, সেই সব সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটা নিয়ে আজকে আমাদের অতিথি বক্তারা কথা বলবেন। এবং আমি আরও মনে করি যে শুরুতে যে আমাদের ল্যান্ড অ্যাকনলেজমেন্ট শোনানো হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে কোনো বিভাজিত সমাজে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রয়োজন খুব বেশি, বাংলাদেশে তো বটেই। তো যাই হোক, এসব ব্যাপারে আমরা পরে আরও জানতে পারবো। আমি এখন সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং আশা করছি আমরা খুব ফলপ্রসূ এবং গঠনমূলক কিছু বক্তব্য শুনতে পাব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের যারা আজকে এখানে গেস্ট অতিথি আছেন এবং যারা বাংলাদেশে আছেন, তাদের বায়োগ্রাফিটা প্রেজেন্ট করার জন্য আমি একটু চেষ্টা করব। শর্ট বায়োগ্রাফি আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি পড়েন, যেটা আপনি করছেন। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রথমে আমাদের কিনোট স্পিকার ডক্টর হোসেন জিল্লুর রহমান সম্পর্কে আপনারা সবাই জানেন। ডক্টর হোসেন জিল্লুর রহমান ইজ এ বাংলাদেশি academic, economist and policy maker. He is a leading policy voice of Bangladesh with over 3 decades of experience within and outside government. আমরা সবাই জানি যে জানুয়ারি 2008 সালে তিনি appointed as an advisor to the caretaker government of Bangladesh led by Fakhruddin Ahmed. Currently, he is the executive chairman of Power and Participation Research Center. Mr. Rahman's newest area of engagement is sustainable healthcare, urban poverty and urban innovations. So আমি জাস্ট শর্টে, কারণ ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমি খুবই শর্টে কিছু কথা এখানে তুলে ধরলাম। ডক্টর আহমেদ শফিক স্যার সম্পর্কে আপনারা জানেন। He is the professor of and former chairman of political science, faculty of social science, McMaster University, Canada.
Ahmed Shafiqul Haq's research and teaching interests are in public administration and management, public policy development, South Asian government and politics, governance and climate change. He has published 13 books and if I am not mistaken, 16 various started publishing, and numerous research articles in leading international journals including Public Administration Review, Governance, Public Management Review, International Review of Administrative Sciences, International Journal of Public Administration, Journal of Comparative Politics, Public Pacific Affairs and Asian Survey. Dr. Sadiqul Islam তিনি এখানে আসেন, আমরা খুবই সম্মানিত বোধ করছি আপনার উপস্থিতির জন্য। Dr. Islam is a professor and former chair of economics at Laurentian University, Ontario, Canada. He has an MA and a PhD in economics from the University of Manitoba, Winnipeg. His research and teaching fields include macroeconomics, international economics, applied econometrics, and the Chinese economy. Wow. His publications include many articles in scholarly journals and book, The Textile and Clothing Sector of Bangladesh in a Changing World Economy, published by the Center of Policy Dialogue and the University Press. Dr. Syed Shirazul Islam, উনি এখানে আছেন, অনেক ধন্যবাদ আপনার কষ্ট করে আসার জন্য। তিনি Professor of the Department of Political Science, received his PhD from McGill University and taught in University of Dhaka, McGill, Concordia, USA, Malaysia, Singapore, and in many other countries. Wow. He has written 9 books and maybe more by this time, and more than 80 referred articles. He is a member in the editorial board of several international journals. He is also recognized as one of the top 40 researchers at Lakehead University. Thank you so much. Dr. Mahfuzul Haq. Dr. Mahfuzul Haq, উনি এখানে আসছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার আসার জন্যে। উনি বর্তমানে এই যে রিফর্ম কমিশন, সেটার একটা কমিশনের উনি মেম্বার, লেবার কমিশন। কারেন্টলি উনি বর্তমান সরকারের কমিশনের মেম্বার। At the same time, Dr. Mahfuzul Haq is a senior civil servant of the government of Bangladesh and has put on 27 years, maybe more, of service under various capacities in the Ministry of Foreign Affairs, Ministry of Environment and Forest, Bangladesh Portjeton Corporation, Department of Insurance, and finally in the Ministry of Labor and Employment. Prior to his retirement in 2009, he served in the Ministry of Labor and Employment as the Secretary. He is currently a member of the Labor Reform Commission in Bangladesh, as I just mentioned a little bit earlier. Thank you so much for coming here. Okay, so he will be here shortly, but আমি ওনার ইয়েটা পড়ছি। He is a professor in the Department of Finance, Economics and Decision Sciences, School of Business and Economics at Algoma University, a fellow of the Global Labour Organization, a member of the International Migration Research Center, adjunct faculty at Thomson Rivers University, and research associate of the Nordic Institute. Dr. Ahsanullah, উনি সম্ভবত জয়েন করেছেন জুমে। উনি ব্রুনাইয়ের, he is a professor of geography, environment and development at the University of Brunei Darussalam. He has an extensive research portfolio and has worked with prestigious institutions such as the City University of Hong Kong, IPH at the University of Ottawa, McMaster University, St. Mary's University, Dalhousie University of Canada, the American University in Cairo, Osnabrück University, Germany, and the Asian Institute of Technology, AIT, Thailand. And Dr. Sinha M. Said, উনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন, উনি আমাদের সাথে জুমে আছেন। Sinha M. Said, PhD, LLB, double LLM, and BSS, MSS in Political Science with a degree of BA, subsidiary in Sociology and Public Administration, is the founder and sitting chairman of Leadership Studies Foundation. আমাদের সাথে আরও অনেকে আছেন। মান্না ভাইয়ের আসার কথা, উনি বোধহয় জয়েন করতে পেরেছেন কিনা আমি ঠিক খেয়াল করিনি, বাট আপনারা সবাই জানেন যে মাহমুদুর রহমান মান্না উনি একজন বিখ্যাত রাজনীতিবিদ
তো এখানে উনি ডাকসুর 2বার ভিপি ছিলেন এবং বর্তমানে একটি রাজনৈতিক দলের সভাপতি আছেন। তো ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন, তো আমি আর বেশি কথা বলছি না। তো উনি যদি এসে থাকেন, আমি দেখতে পাচ্ছি না এখন, বাট যদি এসে থাকেন ওনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন মুয়াজ্জেম হোসেন আলাল ভাই, যিনি 2বার মেম্বার অফ পার্লামেন্ট, টুয়াইস ইন বাংলাদেশ। মুয়াজ্জেম হোসেন আলাল ভাই আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি একজন সিনিয়র নেতা এবং খুবই বিখ্যাত ব্যক্তি। আলাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার আসার জন্যে। আমাদের সাথে এখানে আসার কথা ছিল, উনি বোধহয় আসতে পারেননি, আবু আলম এমডি শহীদ খান, ফরমার সেক্রেটারি অফ বাংলাদেশ গভর্নমেন্ট। ডক্টর জিয়াউদ্দিন হায়দার ভাইয়ের আসার কথা, উনি এসেছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে আমার ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে না। তো উনি বিএনপির অ্যাডভাইজার টু দ্য বিএনপি চেয়ারপারসন, অ্যাট দ্য সেম টাইম উনি ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তা ছিলেন, ওনাকে অনেকেই চিনেন। খালেদ মহিউদ্দিন ভাই আসার কথা, উনি এসেছেন কিনা আমি শিওর না, উনি একজন বিখ্যাত জার্নালিস্ট, যদি এসে থাকেন ধন্যবাদ খালেদ ভাই। রেজাউল করিম রনি, উনি এসেছেন, ওনাকে চিনবেন আপনারা, খুবই ফেমাস বর্তমান যুগে, বর্তমান সময়ে। উনি বিভিন্ন টকশোতে হয়তো আপনারা দেখেছেন, এডিটর জবান, উনি খুব ইন্টেলেকচুয়াল এবং একজন চিন্তক ব্যক্তি। সো এই ছিল আমাদের আপাতত ইন্ট্রোডাকশন। আমরা আবার চলে যাচ্ছি এখন। আমি 2 কথা বলে আমি ডক্টর হোসেন জিল্লুর স্যারকে দিব, উনি ওনার কিনোট স্পিকার হিসেবে ওনার বক্তব্য দিবেন। সো আমি জাস্ট যে কথাটি বলার জন্যে, এই যারা জুমে আছেন মাঝে মাঝে একটু বলেন যে আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমি একটু বুঝতে পারবো আর কি। এখানে নানান ধরনের সিস্টেম আমরা এখানে কানেক্ট করেছি, তো ঠিক অনেকটাই কনফিউজড অবস্থায় আছি। তো এখানে আসলে আজকের সেমিনারের যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে এই বাংলাদেশের সংস্কার প্রস্তাবগুলো এখন অনেক আলোচনার বিষয়। তো সংস্কার যে প্রস্তাব যেগুলো, সেটা ডিটেলস সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব না, সেটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো যখন আইনে পরিণত হবে, যেভাবেই আপনারা দেখছেন যে এটা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ডক্টর আলী রিয়াজের, উনি ডক্টর ইউনূসের নেতৃত্বে অ্যাকচুয়ালি, কিন্তু ডক্টর আলী রিয়াজ ভাই এখানে মূলত নেতৃত্ব দিচ্ছেন, কোঅর্ডিনেট করছেন। তো মূলত ওগুলো যে কয়েকটা বিষয়ে ঐক্যমত হবে, সেই কয়েকটা বিষয় হওয়ার পরে সেটা আইনে পরিণত হবে, সেটা অধ্যাদেশের মাধ্যমে হোক বা জাতীয় সংসদ, পরবর্তী জাতীয় সংসদে, যেটা আমরা সবসময় দেখে থাকি যে হা জয় যুক্ত হয়েছে, এই যেভাবে হয়ে থাকে সেগুলোর মধ্য দিয়ে আইনে পরিণত হবে। তো আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে তারপরে কি আইন? তো অনেক আইন গত 50-52 বছরে আমরা দেখেছি বাংলাদেশে, এবং আমরা আমাদের বিশেষ করে ছাত্রনেতারা অনেকেই বক্তব্য দিয়েছেন, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, যে ব্রিটিশ আমলের আইন দিয়ে স্বাধীন বাংলাদেশ চলতে পারে না। তো তারপরে অনেক আইন সংশোধন হয়েছে, অনেক আইন পরিমার্জিত হয়তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আইন যাই থাকুক, সে আইনটা সঠিক ভালো কি খারাপ সেটা নিয়ে আর একটা ডিবেট হতে পারে, সেটা নিয়ে পার্লামেন্টে ডিবেট নিশ্চয়ই হবে এবং হওয়া উচিত। যদিও পার্লামেন্টে আমাদের যে ধরনের কথাবার্তা হয়, সেই ওই আইনের ভালো মন্দ নিয়ে আমরা কিন্তু কথা খুব কমই শুনতে পেরেছি, বাট সেটাও আমাদের বক্তব্য না। বক্তব্য হচ্ছে যে আইন তারপর হওয়ার পরে সেই আইনগুলো বাংলাদেশে বিশেষ করে দেখা যায় যে সমানভাবে প্রয়োগ হয় না। সব এই আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখানে হোস্ট প্যানেল রয়েছেন, আমি হোস্ট প্যানেল সম্পর্কে আপনারা একটু বলতে হয়। এখানে ব্যারিস্টার কামরুল হাফিজ ভাই রয়েছেন, ডক্টর শাফি আহমেদ রয়েছেন, উনি অনলাইনে রয়েছেন। শাফি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন কথা বলেন আপনার সম্পর্কে একটু বলেন, আপনি ওনার অনেক অবদান রয়েছে। তো শাফি ভাই একজন মেম্বার অফ হোস্ট প্যানেল হিসেবে এখানে রয়েছেন। ব্যারিস্টার কামরুল হাফিজ আহমেদ রয়েছেন, উনি এখানে ল প্র্যাকটিস করছেন দীর্ঘদিন যাবৎ। এখানে রয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা, জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি লালটু শাহাবুদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং বাংলাদেশের মিডিয়া এবং পলিটিক্যাল অ্যানালিস্ট, সাবেক সাংবাদিক, আমি সাংবাদিকই বলি, সৈকত ভাই বলেন যে না এখন তার সাংবাদিকতা করি না,
তো সৈকত রুশদি ভাই এখানে রয়েছেন প্যানেল হিসেবে। আমি আপনাদেরকে একটু ল্যাপটপ ঘুরিয়ে দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আসার জন্য। ওনাদের কাজটা হবে মূলত যে আপনারা যখন আমাদের যে গেস্ট স্পিকার যারা কথা বলবেন, ওনারা মাঝে মাঝে আপনাদেরকে হয়তো বলতে পারেন যে আপনারা এই বিষয়টা সম্পর্কে কি বলেন। তা আমাদের আজকে এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানতে চাই যে এই যে বাংলাদেশের সংবিধানে আছে যে সব নাগরিকের সমান অধিকার, তো এই অধিকারটা আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে কখনো বিশেষ করে যখন যে সরকারি দলে থাকে সেই সরকারি দলের অনুকূলে কিছুটা প্রয়োগ হয় এবং প্রশাসন অনেকটা বায়াসড থাকে। তো মূলত আমরা জানতে চাই যে সবার জন্যে না সেই আইনটা কিভাবে সমানভাবে প্রয়োগ হতে পারে। তো খুবই ইন্টারেস্টিংলি আমি 2-3টা পয়েন্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যাতে আপনারা সেই প্রসঙ্গে কথা বলেন। যেমন আজকে সকালেও আমি দেখছিলাম, এই বিষয়ে আমার আসলে নোট প্রিপেয়ার করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি সময়ের অভাবে। তো যেমন এখানকার যে এথিক্স কমিশন রয়েছে, এথিক্স কমিশনে আজকে সকালেও আমি দেখলাম যে এখানকার বিশেষ করে পার্লামেন্ট মেম্বার, তারপরে মিনিস্টার, তারপরে পার্লামেন্ট সেক্রেটারিয়েট এবং সরকারি কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকেই এই এথিক্স কমিশনের এই ইসের আওতায়। তাদের যে তারা এথিক্যাল কোনো কিছু ভঙ্গ করলো কিনা সেটা খুব ডিপলি তারা ওয়াচ করে। তো কিছু একটি পার্টিকুলার উদাহরণ দিই, সেটি হচ্ছে যেমন জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অর্থমন্ত্রী ছিল বিল মর্নো। তো সেই সময়ে এই এথিক্স কমিশনের একটি রিপোর্টের কারণে খুব চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। ইভেন স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু এথিক্স ভঙ্গ করার জন্যে অভিযোগ তারা এনেছিলেন, যদিও প্রধানমন্ত্রী সেটি ক্লিয়ার করতে পেরেছেন। সেই এসএনসি লাভালিন আপনাদের অনেকে মনে আছে। তো আর দুটো ব্যাপারে তার বিরুদ্ধে, আরেকটি হচ্ছে তার একটি উই অর্গানাইজেশন যেটি সেখানে তার আত্মীয় স্বজন ওইটার সাথে জড়িত ছিল, যার কারণে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অবস্থা তৈরি হয়েছিল। তো যাই হোক, উনি হয়তো ওখান থেকে ওনার নামটাকে রিমুভ করতে পেরেছেন, কিন্তু অর্থমন্ত্রী বিল মর্নোকে পদত্যাগ করতে হয়েছিল শুধুমাত্র এই অভিযোগের ভিত্তিতে। তো আমরা বাংলাদেশে, ভবিষ্যৎ বাংলাদেশে এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তো হওয়ার পরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে যদি একই রকমভাবে চলতে থাকে তাহলে তো হলো না। তা আমরা এখানে আসলে আজকে কোনো পলিটিক্যাল বক্তব্য শুনবো না, আমরা একেবারেই একাডেমিক পারপাসে আমাদের এই সেশনটা। আমরা শুনতে চাই যে কিভাবে আপনারা আইনটা যখন পাস হবে সেটা যে প্রস্তাবগুলো আসুক, যে সংস্কারটাই হোক না কেন, অথবা যেগুলো আগের থেকে রয়ে গেছে সেগুলো সমস্ত নাগরিকের ক্ষেত্রে, একজন রাস্তার ভিক্ষুকের ক্ষেত্রে যে অধিকার, যে আইনটা যেভাবে প্রয়োগ হবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই ধরনের কেন প্রয়োগ হবে না সেই অথবা কীভাবে সেই চ্যালেঞ্জটা কী, এবং যদি সংক্ষেপে আপনারা সবাই বলবেন যে সেই চ্যালেঞ্জটা কী এবং কীভাবে এটা আসলে প্রয়োগটা করা সম্ভব, যাতে একজন নাগরিক রাত 12টার সময় সে ফ্রিলি বের হতে পারে, রাত যখন খুশি সে ওষুধের দোকানে যেতে পারে, তার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বের হতে, নির্ভয়ে বের হতে পারে, তাকে কারো কাছে জবাবদিহি করতে যাতে না হয়। অর্থাৎ মূল কথা হলো যে আইন যদি প্রয়োগ হয়, যে রাস্তায় বের হলে আমাকে পুলিশ ধরলো, পুলিশে বললো যে আপনার নাম কি, চিনিস বেটা তুই আমাকে, এটা বাংলাদেশে কিন্তু খুব কমন একটা প্রয়োগ, যে তুই চিনিস আমি কে, এই যে আমি কে, তো আমার তো এটা দেখার দরকার নেই। আমাদের সংবিধান তো আমাদেরকে সবাইকে চেনাই দিচ্ছে অলরেডি 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তো আমরা জানি আমরা কি, আমরা সবাই নাগরিক। তো নাগরিকের অধিকার যেন সমান থাকে, আপনারা এই বিষয়টাই আপনারা ফোকাস করার চেষ্টা করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করব আপনাদের কথার সুবিধার জন্য। সেটি হচ্ছে যে এই কানাডা, আপনারা জানেন যে 2 ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু দেখবেন যে কুইবেক কানাডার থেকে, মূল কানাডার থেকে আলাদা হয়ে যাওয়ার চিন্তা করছিল। তো তখন এই কানাডার যে ফেডারেল গভর্নমেন্ট তারা একটা স্পন্সরশিপ প্রোগ্রাম চালু করে, যেখানে কয়েক মিলিয়ন ডলার তারা এখন ইনভেস্ট করে, এবং যাতে সবাই কানাডা, ঐক্যবদ্ধ কানাডা থাকে। সবাই কে না চায় যে আমাদের দেশটা ঐক্যবদ্ধ থাকুক, দ্বিখণ্ডিত না হোক। তো স্বাভাবিকভাবেই তারা ভালো নিয়তেই এটা চালু করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই স্পন্সরশিপ প্রোগ্রাম, নিয়ত ভালো, প্রোগ্রাম ভালো, ঐক্যবদ্ধ কানাডা রাখতে চায়, কিন্তু সেখানে দেখা গেছে যে ওই স্পন্সরশিপ প্রোগ্রামটা, ক্যাম্পেইনটা চালু করতে যে কিছু ক্যাশ টাকার ওখানে বোধ হয়
ছড়াছড়ি হয়েছিল, বা যেগুলো অডিট করার পরে অডিটর জেনারেল, ওনার নামটা ভুলে গেছি আমি, উনি যখন একটা রিপোর্ট দেয় যে এখানে কিছু অনিয়ম হয়েছে, আর্থিক অনিয়ম, সাথে সাথে ওই সময়ের যে লিবারেল গভর্নমেন্ট, পল মার্টিনের গভর্নমেন্ট, আমি যদি ভুল না করে থাকি, তারা ফল করে গেল। অর্থাৎ এখানে কোনো হরতাল দরকার হলো না, আন্দোলন দরকার হলো না, জানমালের ক্ষয়ক্ষতির দরকার হলো না। এখানে কিন্তু শুধুমাত্র একজন অডিটর জেনারেলের একটা রিপোর্টের কারণে একটা সরকারের পতন হয়ে গেল। তো এই যে পতন হয়ে গেল, পতন বলতে এরা নিজেরাই স্বেচ্ছায় কিন্তু তারা রিজাইন করে, যখন এই দাবিগুলো উঠতে থাকে যে হ্যাঁ আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভঙ্গ আপনার হয়েছে বা আপনি আইন ভঙ্গ করেছেন, তখন কিন্তু তারাও যখন এটা প্রথমে কিন্তু কেউই পদত্যাগ করতে চায় না, এখানকার নেতারাও কিন্তু পদত্যাগ করতে চায় না, কিন্তু তারা বাধ্য হয় পদত্যাগ করতে। একটা হচ্ছে জনগণের চাপে, আর একটা হচ্ছে বিবেকের চাপে। সো যাই হোক, আমি এই হিন্টসগুলো আপনাদেরকে দিলাম যাতে আপনারা এই আঙ্গিকে কথা বলেন, এবং সময় আমাদের খুবই সংক্ষিপ্ত, আমাদের শেষ করতে হবে, 2-3 মিনিট করে কথা বলবেন। বাট আমি চলে যাচ্ছি ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে। স্যার, আপনি যদি আপনার কি নোটটা আপনার আমাদের সামনে প্রেজেন্ট করেন। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, আমার শুভেচ্ছা জানাচ্ছি যারা যুক্ত আছেন। সো আমি একটু শুনছিলাম আপনার প্রারম্ভিক বক্তব্য, এবং সেখানে আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনার চাহিদার মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি। আপনি আইনি কাঠামোর কথা খুব জোর দিয়ে বলেছেন, এবং আপনি কি ধরনের আইন হবে এই যে আলোচনার ভিত্তিতে সেটার উপর করছেন। কিন্তু আসলে আমাদের, আপনি যে ক্যানাডার বাস্তবতার কথা কিছু উদাহরণ দিয়ে বললেন, এই বাস্তবতা তৈরি হয়েছে 3টি উপাদানের মাধ্যমে। একটি তো হচ্ছে আইনি কাঠামো, অবশ্যই সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, সেটা ঠিক আইনি কাঠামোর সাথে সমার্থক নয়, ওটা একটা বাড়তি একটা জিনিস হিসাবে আমাদের দেখতে হবে। আর 3 নম্বর হচ্ছে ক্ষমতার প্রায়োগিক বাস্তবতা। ক্ষমতার হয়তো আইনি একভাবে আছে, আপনি বললেন না আমাকে চিনিস, এটা হচ্ছে ক্ষমতার প্রায়োগিক বাস্তবতা। এটা আইনে হয়তো বলা আছে যে এভাবে বলা যাবে না। সো আমাদের আসলে এই একটা বহুমাত্রিক বিষয় আছে। আমি যে কাঙ্ক্ষিত যে ধরনের একটা সমাজ, রাজনৈতিক বাস্তবতা, শাসন বাস্তবতা চাই, তো আমি যেহেতু সময় অনেক গড়িয়েছে, আমি করব না, খুব সময় নেব না। প্রথমে যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা যে রাজনৈতিক পথ পরিবর্তন হলো এই বহু মানুষের আত্মাহুতির মাধ্যমে জুলাইয়ে, এটার মাধ্যমে আসলে আমি সংস্কার প্রস্তাবে আসার আগে সংস্কার চাহিদাটা কি ছিল, এই যে বিশাল একটা পরিবর্তন হলো তার ভিতরে চাহিদাগুলো কি ছিল, চাহিদাগুলো আসলে ভালো করে বোঝা দরকার। যে বর্তমান সময়ে সংস্কার আলোচনা যে পর্যায়ে আছে, সেই চাহিদার প্রতিফলন কতটুকু হচ্ছে। তো চাহিদার আমি 3টি দিক দেখি অ্যাকচুয়ালি, যেটা যখন সার্বজনীন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল অগাস্ট 2024-এ, তখনকার চাহিদা আসলে কি ছিল। প্রথম চাহিদাটা ছিল এই যে যেটা আমরা দেখেছি তার আগের 15 বছরে, এক ধরনের চরম কর্তৃত্ববাদী একটা শাসন, সেটার অবসান। এখন কর্তৃত্ববাদী শাসন যখন আমরা বলি, তার স্তম্ভগুলো কি, এই কর্তৃত্ববাদী শাসন কিসের উপর তৈরি হয়েছে, এটা বোঝাটা খুব জরুরি। এবং আমি এখানে 4টি স্তম্ভ উল্লেখ করতে চাই, যার উপর অ্যাকচুয়ালি এই 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, সেটা একটা জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের গেড়েছিল। প্রথমটি হচ্ছে যে জবাবদিহিতার ঊর্ধ্বে একটি প্রধান নির্বাহী, অতি ক্ষমতাশালী যে প্রধানমন্ত্রীর বিষয় ছিল, সকল জবাবদিহিতার ঊর্ধ্বে এই প্রধান নির্বাহী, এই সমস্যাটা কিন্তু আমাদের এই রাজনৈতিক যে পরিবর্তনগুলো চাই, সেখানে একটা এটার অবসান মানুষের চাহিদার মধ্যে আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটি স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ ছিল সেই জবাবদিহিতার ঊর্ধ্বে প্রধান নির্বাহীর মতো আবার ছোট ছোট জবাবদিহিতার ঊর্ধ্বে আঞ্চলিক
যেটাকে আমি বলবো এমপি রাজ। প্রতিটা সংসদীয় আসনে এমপির অবস্থান ছিল অনেকটা সেই ধরনের, জবাবদিহিতার ঊর্ধ্বে একটি প্রধান সার্বিক সবকিছুর কন্ট্রোল করছে, সেটা স্থানীয় সরকার হোক, পুলিশ হোক, সবকিছু। সো এই যে এমপি রাজ, এই বিষয়টা কিন্তু একটা অবসান মানুষ চেয়েছে, যে কর্তৃত্ববাদী শাসনের এইটা একটা বড় ধরনের স্তম্ভ। তৃতীয় স্তম্ভটা ছিল এই যে আমাদের আমলাতন্ত্র এবং বিশেষ করে আমলা এবং পুলিশ প্রশাসনের অতিমাত্রায় আপনার পার্টিজান ব্যবহার, চেইন অফ কমান্ড গুলো ভেঙে দেওয়া। সরাসরি প্রধানমন্ত্রী হয়তো এসপির সাথে কথা বলছে, ওইখানে এই যে চেইন অফ কমান্ডের মাধ্যমে একটা যে প্রাতিষ্ঠানিক ডিসিপ্লিন, সেটা একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাতে করে ইচ্ছার উপর সবকিছু চলে। এই চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা, এই প্রাতিষ্ঠানিক নর্মস গুলোকে পুনঃস্থাপন করা, এটাও কিন্তু আমাদের যে কর্তৃত্ববাদী শাসনের অবসান যদি দেখতে চাই, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন আছে। এবং চতুর্থ যেটা ছিল যে আরবিট্রারি ডিটেনশন, মানে গুম খুন ইত্যাদি, এবং একটা ক্লাইমেট অফ ফিয়ার, যেটা একটা বড় ধরনের মানুষের ভয়ের মধ্যে মানুষকে দাবিয়ে রাখা। এগুলোই ছিল আমাদের অগাস্ট 2024-এ এই যে পরিবর্তন চাচ্ছি তার অন্যতম একটা বিষয় ছিল এটা। দ্বিতীয় যে চাহিদাটা ছিল সেটাও খুবই গুরুত্বপূর্ণ। 15 বছর মানুষ সেই অর্থে নিজের প্রতিনিধিদের বেছে নিতে পারে নাই এক ধরনের স্বচ্ছন্দের ভিত্তিতে, এটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনী একটা আবহের মাধ্যমে। সো অবশ্যই একটা ডেমোক্রেটিক ট্রানজিশন মানে একটা নির্বাচনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটার জন্য নির্বাচনী পরিবেশটাও নিশ্চিত করা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদের সেই সংস্কার চাহিদার মধ্যে কিন্তু এগুলো আছে। এবং তৃতীয় যে বিষয়টা আমি উল্লেখ করব আমাদের চাহিদার মধ্যে ছিল, এবং সেটা আমি প্রথমে যেটা বললাম সংস্কৃতির বিষয়টা, যে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা মুড দরকার, একটা ইনক্লুসিভ সোশ্যাল এনভায়রনমেন্ট, মানে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক একটা সামাজিক, না হলে যে লেভেল প্লেইং ফিল্ড এগুলো তৈরি করাটা খুব কঠিন। সো এটা হচ্ছে যে সংস্কার চাহিদার প্রেক্ষিতটা বোঝাটা খুব জরুরি। এরপরে আমি যেটা বলছি, সংস্কারের উদ্যোগগুলো কিভাবে পরিচালিত হলো। 11টা সেক্টরাল কমিশন হয়েছে, আপনারা সেটা জানেন। তার মধ্যে 6টাকে নিয়ে একটা ঐক্যমত কমিশন চলছে, যারা কিন্তু 11টা কমিশন বিভিন্ন বিষয়ে হয়েছিল, কিন্তু ঐক্যমত কমিশনের ফোকাসটা কিন্তু একটু খুবই একটা জায়গার উপর খুব বেশি নজর, সেটা হচ্ছে বেসিক্যালি কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল চেঞ্জ, এইটার উপরই তাদের সবচেয়ে বেশি বড় নজর আছে। কিন্তু সংস্কারের অবশ্যই আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির যে ভয়ানক ধস নেমেছিল, সেটাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এখন আমি যদি দেখি কিভাবে সংস্কার প্রক্রিয়াটা এগিয়েছে, এই যে সামষ্টিক অর্থনীতির ধস, এটার জন্য কিন্তু সাংবিধানিক সংস্কারের প্রয়োজন হয় না। এটা হচ্ছে যে প্রশাসনিক পদ্ধতিতে এখানে পরিবর্তন আনা সম্ভব, এবং সেখানে যথেষ্ট এক ধরনের শৃঙ্খলা অনেকটা আনা হয়েছে। কিন্তু আমি যদি দেখছি এই পর্যন্ত যে এই যে ঐক্যমত কমিশনের কথা বলি, এবং সেখানে দেখেন মানুষের সেখানে গুরুত্ব পেয়েছে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানে অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রীর বিষয়টা খুব গুরুত্ব পেয়েছে, আপনার পার্লামেন্টের ধরন কি হবে, নির্বাচনের ধরন পদ্ধতি, এগুলো খুব গুরুত্ব পেয়েছে। কিন্তু একই সাথে মানুষের যে চাহিদার অন্যান্য বিষয়গুলো ছিল, স্থানীয় সরকারের সংস্কার, পুলিশ সংস্কার, প্রশাসনের সংস্কার, নারী বিষয়ক সংস্কার, এই বিষয়গুলো কিন্তু ওইভাবে আর নজরের মধ্যে নেই। ওগুলো সংস্কার একত্রে কমিশন রিপোর্ট জমা হয়েছে, সেখানে প্রশাসনিকভাবে কিছু কিছু এগুচ্ছে বটে, কিন্তু ঐক্যমত কমিশনের অন্যতম ফোকাস হচ্ছে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা জায়গার মধ্যে,
সেটা হচ্ছে সাংবিধানিক বিষয়গুলো এবং নির্বাচনী বিষয়গুলো। এবং এখানে সেই জন্য অন্যান্য যে ইয়েগুলো আপনার যেটা বলছিলাম আমরা কর্তৃত্ববাদী শাসনের যেই স্তম্ভগুলো, অন্য স্তম্ভগুলো ঠিক ওইভাবে আলোচনার মধ্যে এই যে সংস্কার আলোচনায় ওইভাবে প্রাধান্য পায়নি, সেটা একটা সমস্যা হিসেবে আমি দেখছি ভবিষ্যতের জন্য। আরেকটি বিষয়, এই প্রসেস সংস্কারের আলোচনার প্রক্রিয়ার যে কিছু বৈশিষ্ট্য, এখানে কিন্তু আলোচনাটা মূলত হচ্ছে যে রাজনৈতিক দলরা আছে এবং এই ঐক্যমত্য কমিশন তারা কিছু হয়তো অর্গানাইজড কনসালটেশন করেছেন, কিন্তু পুরো প্রক্রিয়ায় এক ধরনের এলিটিজম আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি। এবং এই যে মানুষের সাথে যে আলোচনার জায়গাগুলো, হয়তো তারা বলছে যে আমরা মাঠ দিয়ে কিছু আলোচনা করেছি, কিন্তু এই সংস্কার আলোচনা যখন এগিয়ে যাচ্ছে সেখানে একটা পুরো বিষয়টা এক ধরনের একটা এলিটিস্ট বিষয়ের দিকে গেছে। এখন আমি যদি বলি যে শেষ পার্টটা বলি যে আপনারা যে খুবই আগ্রহ আছে যে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কোথায়। বাস্তবায়নের আগে অবশ্যই আমরা ঐক্যমতের প্রক্রিয়া কিন্তু এখনো শেষ হয় নাই। জুলাই সনদ বললেও এখন কিন্তু আমরা অগাস্টের আজকে প্রায় শেষ দিন, সেপ্টেম্বরে ঢুকবো। তো ওইখানে কিন্তু অনিশ্চয়তার বিষয়গুলো এখনো রয়ে গেছে। বাস্তবায়নের চ্যালেঞ্জ যদি আমি বলি, আমি কয়েকটা বলছি, আপনারা নিশ্চয়ই আরো অনেকগুলো দেখবেন, আপনাদের তরফ থেকে উঠে আসবে। একটি বিষয় হচ্ছে যে এখানে চাহিদার বিষয়ে এখনো ঐক্যমতের জায়গাটা অ্যাকচুয়ালি সেই অর্থে এস্টাবলিশ করা এখনো সম্ভব হচ্ছে না বা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি আমাদের এক ধরনের কনফ্রন্টেশনাল একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। আপনারা হয়তো সাম্প্রতিক গতকালও কিছু ঘটনা ঘটেছে। সো আমরা যে ঐক্যমত কমিশন হয়তো অনেক চেষ্টা করেছে, চলছে প্রায় 5-6 মাস ধরে, কিন্তু সেখানে যে রাজনৈতিক খেলোয়াড় যারা মাঠে আছেন তাদের সাথে যমুনায় প্রত্যেকদিন বৈঠক করছেন বটে, কিন্তু রাজনৈতিক আলোচনার আবহাওয়াটা দুর্বলতা যেটা দেখতে পাচ্ছি, এই ঐক্যমতের জায়গাটা এখনো সিকিউর করার ব্যাপারে রাজনৈতিক সক্ষমতার একটা ঘাটতি দেখছি ঐক্যমতের কমিশনের নিজেরই এবং সেই অর্থে অন্তর্বর্তীকালীন সরকারেরই। তো সেখানে একটা অনিশ্চয়তার জায়গা রয়ে গেছে। আমরা আশা করব যে সেপ্টেম্বরে হলেও সেই জায়গায় হয়তো অনেকটা এটা তারা একটা জায়গায় পৌঁছতে পারবে। কিন্তু গ্র্যাজুয়ালি যে বিষয়গুলো, যে সাংঘর্ষিক বিষয়গুলো, কনফ্রন্টেশনাল বিষয়গুলো, এগুলো এক অর্থে দেখা যাচ্ছে যে ছাড় দেওয়ার তেমন কোনো মনোভাব নাই। ছাড় দেওয়া ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কোন পদ্ধতিতে নির্বাচন হবে ইত্যাদি, এখানে কিন্তু এক ধরনের খুব রিজিড একটা অ্যাপ্রোচে আলোচনা হচ্ছে। জনগণের বিষয়টা কি গুরুত্ব দেওয়া হয়েছে কিনা, ফর্মুলা নিয়েই যত আলোচনা হচ্ছে। কারণ মানুষ তো একটা চায়, একটা উত্তরণ চায়, উত্তরণটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে ফর্মুলা ভিত্তিক রিজিডিটিতেই আমরা আটকে থাকার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো এইটার এই যে ঐক্যমত তৈরির জায়গাটা, আপনারা যে বাস্তবায়নের কথা বলছেন, বাস্তবায়নের আগে প্রথম বিষয় হচ্ছে যে ঐক্যমতটা একটা এই প্রক্রিয়ার একটা সমাপ্তি টানা, সেই সমাপ্তি টানার একটা, এটা কিন্তু এখনো অনিশ্চয়তার মাঠেই রয়ে যাচ্ছে। এবং সেই অনিশ্চয়তার দুঃখজনক ভাবে অনিশ্চয়তার বিষয়টা আরো হয়তো কিছুটা গাঢ় হচ্ছে। এবং আমি সেখানে আশা করব আমাদের সবাই মিলে রাজনৈতিক সেই প্রজ্ঞা আমরা দেখাতে পারবো। তবে এখানে আরেকটা বিষয় দেখছি যে এই সার্বিক আলোচনাটা, এই যে আপনি আমাদের যে ঐক্যমত তৈরির যে একটা সংস্কারের এক জায়গায় নিয়ে আসা, এখানে কিন্তু যেভাবে জিনিসটা এগিয়েছে সেটা এক ধরনের ফর্মুলাইক সলিউশনের দিকে যত না নজর দেওয়া হয়েছে, জাতীয় ঐক্যমতের একটা মুড তৈরির কাজটা কিন্তু সমান্তরাল ভাবে হয়নি।
এবং তার ফলে সেই মুডটা না থাকার ফলে এখন এই যে কনফ্রন্টেশনাল বিষয়টা আরো অনেক বেশি আগাচ্ছে। আমি শেষ করবো এটা বলে, এই যে বাস্তবায়নের অন্যতম আরেকটা ঘাটতি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈশিষ্ট্য তাদের খুব নজরে এসছে এবং সেটা বলা যায় যে একটা দুর্বলতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তাদের অনেক কিছুতে হচ্ছে একটা সরকার শব্দটা যখন আমরা ব্যবহার করি, সরকার একটা হচ্ছে তার একটা তো ভিত্তি আছে, তার আইনি একটা ম্যান্ডেট আছে, কিন্তু আপনারা ক্যানাডার কথাও বলছিলেন, একটা ম্যান্ডেট হ্যাজ টু বি এক্সারসাইজড, পাওয়ার হ্যাজ টু বি এক্সারসাইজড, রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি এক্সারসাইজড। এই এক্সারসাইজড হওয়ার যে বিষয়টা, এখানে কিন্তু একটা বড় ধরনের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। এখানে রিঅ্যাক্টিভ বক্তব্য দেখা যাচ্ছে। তো সার্বিক বিষয়ে আমার এই যেটা দেখতে পাচ্ছি যে আমরা চাহিদার কথাটা প্রথমেই আমি উচ্চারণ করলাম এই জন্য যে অগাস্টের যে পরিবর্তনটা হলো, সেখানে কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে এই চাহিদা কিন্তু গভীরভাবে বসে আছে। তারা একটা সুস্থ উত্তরণ চায়, অর্থনীতির একটা নতুন ভিত্তি তৈরি হোক সেটা চায়, গণতান্ত্রিক ভাবে তারা কর্তৃত্ববাদী শাসনের সব পিলারগুলোর অবসান চায়। কিন্তু সেটা করার জন্য তারা একটা যে প্রক্রিয়া, এই যারা মাঠে আছেন বিশেষ করে রাজনৈতিক খেলোয়াড়রা, তাদেরকে একত্রিত করার, তাদেরকে মধ্যে এক জায়গায় নিয়ে আসার যে সক্ষমতা, অন্তর্বর্তীকালীন সরকারের যে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এখানে কিন্তু এখনো চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। ওই মুহূর্তেই আমরা আছি। আমরা আশা করব আমাদের আকাঙ্ক্ষার এই সদিচ্ছা, মানুষ হতাশা যতই থাকুক না কেন, মানুষের ওই চাহিদাটা কিন্তু আছে যে বাংলাদেশের যে বিশাল সম্ভাবনা আছে, মানুষ যে আমাদের পরিশ্রমী মানুষ, আমাদের এত কিছুর মধ্যেও আমাদের অর্থনীতির চাকাটা কিন্তু চালিয়ে যাচ্ছে সেই সাধারণ মানুষরা, কৃষকরা, শ্রমিকরা, সাধারণ উদ্যোক্তারা, নারীরা, তরুণরা। সেই চাহিদার প্রতি এখন সময় এসছে যে আমাদের রাজনৈতিক মহল, আমাদের অন্তর্বর্তী সরকার আবারও সেই অগাস্ট 2024-এর যে চাহিদার পরিধি, সেদিকে আবারও জোরালোভাবে নজর দেওয়াটা দরকার, যাতে করে যে আগামীর যে 2025-এর কথাই ধরি, এই বাদ বাকি যে সময়টা আছে, সুস্থভাবে যেন আমরা এক ধরনের সমাধানের পথে এগিয়ে পারি। আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যার। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে আর কয়েকজনের কথা শুনে তারপরে প্রশ্ন উত্তরে যাব, কিন্তু আমাদের হোস্ট প্যানেল থেকে একজন একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছেন। প্রফেসর জিল্লুর রহমান, আপনি বলতে চেয়েছেন যে অগাস্ট বিপ্লবের কোর এক্সপেকটেশন ছিল কর্তৃত্বপরায়ণ শাসনের অবসান, তো আপনি আবার বলতে চেয়েছেন সেটাকে নিশ্চিত করার জন্য ন্যাশনাল ইউনিটি দরকার। অন্তত তা না হলেও বর্তমান যে স্টেক হোল্ডার যারা আছে এই বিপ্লবের সাথে ছিল, আপনি তাদের ইউনিটি আশা করেছেন। এই আশা যদি পূরণ না হয়, তারা যদি ইউনাইটেড না হন, ইচ্ছা করেই যদি কেউ মনে করে যে না আমি ঐকমত্য যাব না, তখন এটাকে কিভাবে সলভ করতে হবে, এটাই আপনার কাছে আমার কোশ্চেন। আমি নিশ্চয়ই এখানে আরো অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তাদের উপর ছেড়ে দিচ্ছি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। সো আমরা এখন নেক্সট 2-3 জন আছেন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমাদের পলিটিশিয়ান, এখানে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আছেন, উনি নিশ্চয়ই এই প্রশ্নের একটা জবাব দিবেন। তো খুব দ্রুত আমরা আমি মাইক দিচ্ছি আমাদের মডারেটর সবিতা সোমানীকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ হোসেন জিল্লুর রহমান স্যার। জিল্লুর রহমান স্যার, আপনারা খেয়াল করেছেন যে অনেক কিছুই আসলে টাচ করেছেন, সংস্কার থেকে শুরু করে এই মুহূর্তে বাংলাদেশের যে আসলে অবস্টাকল সংস্কারগুলোর ইমপ্লিমেন্টেশন করতে যে, তা আমরা এইসব বিষয়ে নিশ্চয়ই আরও কথা বলবো। তো আমি এই মুহূর্তে চাইবো অধ্যাপক ডক্টর সাদিকুল ইসলাম, লরেন্টিয়ান ইউনিভার্সিটি টিচার,
ওনাকে কিছু বলার জন্য এই ব্যাপারে। এরপরে আমি মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে আমরা একটু মিক্স করে একাডেমিক পার্সন প্লাস পলিটিশিয়ান এর কাছে যাব। তো আলাল ভাই আপনি নেক্সট কথা বলবেন। তো মাইক দিচ্ছি ডক্টর সাদিকুল ইসলামকে। ধন্যবাদ। আমি মিস্টার আব্দুল হালিম মিয়াকে স্পেশালি এবং অন্যান্য যারা এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তো এখন আমি জানি না কতক্ষণ সময় পাবো, আমার 3 মিনিট 5 মিনিট 3 মিনিট। আমার কতগুলো হেডলাইন ছিল, এগুলো ডিসক্রাইব করতে গেলে বোধ হয় 3 ঘন্টা লাগতো, বাট এনিওয়ে আই জাস্ট হাইলাইট। আমি কিছুটা অ্যাড করবো যেটা আমি আমার ফ্রেন্ড জিল্লুর রহমান যে বললেন সেখানে অ্যাড করবো। আচ্ছা, একটা সার্ভে হয়েছিল কয়েক বছর আগে, এটা বলে ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে, তো বাংলাদেশে পার্টিসিপেট করছে আজকাল। তো সেই সার্ভে অনুযায়ী 71% বাংলাদেশের জনগণ মনে করে রিফর্মসের খুব দরকার। সেটা কিন্তু এই জুলাই আগস্টের বিপ্লবের আগে। আর একটা প্রশ্ন ছিল ট্রাস্টের ব্যাপার। তো সেখানেই সার্ভেতে দেখা যায় most of the people in Bangladesh, about 52%, they don't trust political parties. So this is a paradox. কে রিফর্ম ফর্মুলেট করবে, কারা মনিটর করবে, কারা ইমপ্লিমেন্ট করবে। দুনিয়ার যে কোনো দেশে দেখেন যেখানে সাকসেসফুল রেভলিউশন হয়েছে বা রিফর্ম হয়েছে, ওয়েদার চায়না, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সবসময় পলিটিক্যাল লিডারশিপ প্লেড এন ইম্পর্টেন্ট রোল। তো সেই রোলটা যদি মিসিং হয় তাহলে কি হবে? এটা বলতে গেলে অনেক কথা আসে। আমি কিছু ফিলোসফিক্যাল ইস্যু এখানে মেনশন করতে চেয়েছিলাম। We'll have to understand human nature. The human nature is driven by self-interest and empathy. দুটোই। একটা সমাজের এটাই চ্যালেঞ্জ যে কিভাবে ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা যায় যেখানে এই দুই মোটিভকে ব্যালেন্স করা যায়। আচ্ছা, এখানে আমি অনেক এক্সাম্পল দিব। এখন ইমপ্লিমেন্টেশনের প্রবলেম হচ্ছে নানান কারণে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের কন্ডিশন কি। ইট ইজ স্টিল অ্যান আন্ডারডেভেলপড কান্ট্রি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি। এখানে প্রফাউন্ড ইনইকুয়ালিটিস আছে, ইনইকুয়ালিটি ইন ইনকাম, ওয়েলথ, এডুকেশন, হেলথ। সেইখানে কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টের রিয়ালিটিটাকে ইগনোর করলে চলবে না। এখানে বলা হলো, আমার ফ্রেন্ড জিল্লুর রহমান বললো, অনেকে বললেন আমাদের ন্যাশনাল ইউনিটি, সেটা ভালো কথা। কিন্তু এখানে যেহেতু ম্যাসিভ ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি ইন পাওয়ার, সেখানে ইউনিটি সবসময় পসিবল না। ইয়েস, আমাদেরকে ট্রাই করতে হবে যেটা একটা মিনিমালিস্ট কোর থেকে এটাকে যদি আমরা কিছু রিফর্ম আনতে পারি। আমি এখন ইমপ্লিমেন্টেশনের অনেক এক্সাম্পল বলতে পারি। দু একটা এখানে বলি। কনস্টিটিউশনে প্রপোজ করা হয়েছে যে কনস্টিটিউশন থাকবে এডুকেশন, হেলথ, শেল্টারের দায়িত্ব দেওয়া গভর্নমেন্টের উচিত। তো উচিত বললে তো হবে না। কোথায় আছি আমরা? 30 লক্ষ শিশু রাস্তায় বাস করে বাংলাদেশে। আমি প্রায় ভিজিট করি। শ্রম আইনের কথা, আমার ফ্রেন্ড এখানে মাহফুজুল হক আছে। বাংলাদেশের শ্রম আইনে 121 ধারা, আইএলও কনভেনশন বাংলাদেশ হ্যাজ নট সাইন, ইনজুরি কমিশনের ব্যাপার। আমি যখন গার্মেন্ট ওয়ার্কারদের জিজ্ঞেস করি আইন সম্বন্ধে তোমরা কি জানো, তোমাদের রাইট সম্বন্ধে, তারা কিছুই জানে না। কে তাদের বোঝাবে? হুই ইজ গোইং টু ইমপ্লিমেন্ট? বাংলাদেশে একটা সার্ভেতে বলা হয়েছে বাংলাদেশ ওয়ার্স্ট 10 কান্ট্রির মধ্যে, মানে কনসার্নিং লেবার রাইটস, ওয়ার্স্ট 10 কান্ট্রির মধ্যে। এই অবস্থায় আমরা আছি। এখন আমরা এখানে ইমপ্লিমেন্টেশনে এগেইন দেখেন শিক্ষা, স্বাস্থ্য কি অবস্থা, ম্যাসিভ ইনইকুয়ালিটি। আমি অনেক এক্সাম্পল দিতে পারি। এই আমি ফিরে আসলাম কয়েক সপ্তাহ আগে, বাজারে দেখি শিশুরা 10 বছর 12 বছরের শিশুরা তারা কাজ করছে, তারা স্কুলে না, যদিও লতে বলছে দ্যাট সাপোজ টু বি অ্যাট স্কুল। তো এই জিনিসটা কে দেখবে? হাজার হাজার শিশু এখন স্কুলে থাকে না, এগুলো সবাই জানে। বাংলাদেশ it is a reality that is visible, but এটা নর্মালাইজড হয়ে গেছে, তাই না? হোমলেস কত শিশু অনাহারে আছে। এগুলোকে আমরা প্রিটেন্ড করলে চলবে না। এখন আমি গিভেন দ্য টাইম আমি বলবো যে আমরা এখানে কানাডায় এসে বা বিদেশে বসে কি করতে পারি। এখন আমরা অনেক কিছু করতে পারি। I can outline a few things. Number one,
দেশে বিদেশে যারা আমরা সবাই আছি, we should develop a strong social platform যেটা বাংলাদেশের পলিটিক্যালি যারা ইনভলভ, প্রতিটা এমপির ব্যাপারে মনিটর করে, তাদের ভালো কাজ মন্দ কাজকে we can expose. এটা একটা রিস্কি এন্টারপ্রাইজ হবে, বাট সার্টেনলি we can try. আচ্ছা, এখানে লুটপাট করে যে কানাডাতে পাচার করছে, সার্টেনলি we can be more active here, যাতে এটা করতে না দেওয়া যায়। বিদেশে থেকে আমরা দেশে যাই, দেশে আমাদের গ্রামে গঞ্জে যাদের কানেকশন আছে সেখানে আমরা অনেক কিছু করতে পারি, স্কুল ভিজিট করতে পারি, বাচ্চাদের কে অনেক নানানভাবে আমরা হেল্প করতে পারি। অলমোস্ট কি ran out of time মনে হচ্ছে। জি। আর এখানে কানাডার এক্সাম্পল কনটেক্সটে নিশ্চয়ই অনেক প্রশ্ন টশ্ন হতে পারে, সেটা প্রশ্ন আসলে আমি হ্যাপি টু অ্যানসার। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর সাদিকুল ইসলাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন একটু একজন রাজনীতিবিদের বক্তব্য শুনতে চাই সংক্ষিপ্তভাবে। দুঃখিত আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি আমরা। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি বলবেন। ধন্যবাদ। আয়োজক যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। অনেক গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, তো আমি একাডেমিক দিকটাকেই আলোচ্য সূচির মধ্যে রাখতে চাই, বা বিষয়টাকে সেভাবেই থাকুক এটা চাই। অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে তো বোধহয় কানাডা না। অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো টাইম জোন নাই, তো টাইম জোন না থাকার কারণে তারা যেভাবে খুশি সেইভাবে চলতে পারে। আর আমি এখন যেখানে অবস্থান করছি আর আপনারা যেখানে অবস্থান করছেন, এখানে এই সময়ের একটা বিশাল ব্যবধান কিংবা পার্থক্য কিন্তু রয়েছে। আর এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে তাতে যে কথাগুলো আমাদের মধ্যে এসেছে, এই চিন্তা চেতনাগুলো আমাদের মনোজগতের মধ্যে স্থান নিয়েছে জুলাই অভ্যুত্থান যেটা বলা হয় সেখান থেকে, কিন্তু এর ভিত্তি রচনা হয়েছে অনেক আগে থেকে। আমাদের সাংবিধানিক পদ্ধতিটা পরিবর্তন করা দরকার। হোসেন জিল্লুর রহমান স্যারকে ধন্যবাদ, উনি যে কথাগুলো এনেছেন এবং যেভাবে বলেছেন খুব শ্রুতিমধুর এবং গুরুগম্ভীর হয়েছে। প্রথম কথাটা হচ্ছে যে সংবিধানের অনেকগুলো অংশ আছে, কিছু আছে মূল ধারার মধ্যে, কিছু আছে পরিশিষ্টের মধ্যে, কিছু আছে বিভিন্ন তফসিলের মধ্যে, আমাদের বর্তমান যেটা সেটা। আপনি মিস্টার আব্দুল হালিম যিনি যেটা শুরুতে বলেছেন প্রারম্ভিক বক্তব্যে আপনার, সেখানে আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলেছেন, যেটা বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 31-এ আছে। এবং আরেকটি জিনিস আপনি বলেছেন সেটা আছে 32 এবং 33-তে। আইনের আশ্রয় লাভের অধিকার 31, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ আর্টিকেল 32, এবং গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ আর্টিকেল 33। এই জিনিসগুলোকে পরিবর্তনের জন্যই কিন্তু আগ্রহটা তৈরি হয়েছে, এবং পরিবর্তনটা এসেছে মনোজগতে। এখানে ব্যাকরণ সম্মত বা অন্য কোনো কিছু এটা না। এই মনোজগতের পরিবর্তনটাকে যদি আমরা সত্যিকার অর্থে পরিবর্তিত করতে চাই, আমরা সদিচ্ছা থাকে, তাহলে শুধু রাজনীতিবিদদের দ্বারা যেমন হবে না, শুধু একাডেমিশিয়ানদের মধ্যে যেমন হবে না, শুধু ব্যুরোক্রেসি দিয়ে হবে না, শুধু ল এনফোর্সিং এজেন্সি দিয়ে হবে না, অনেক কিছু আছে। আপনাকে কাজ করে যেতে হবে, আমাদেরকে কাজ করে যেতে হবে। বিশ্বখ্যাত দার্শনিক এরিস্টটলের একটা কথা আছে, অনলি ওয়ে টু অ্যাভয়েড ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং, বি নাথিং। সেটা তো আর কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। They have to do, they have to say, and they have to prolong progress also. সুতরাং এই সবগুলো মিলিয়েই আমাদেরকে চিন্তাটা করতে হবে, এবং এই চিন্তাটা করার সময়টা খুব কম। আর জাতীয় ঐক্যমত্যের কথাটা বোঝা যায়, জাতীয় ঐক্যমত এই কথাটার সঙ্গে আমি এক অংশে একমত, আবার আর এক অংশে আমার ভিন্ন মত আছে। এক অংশে একমত এই কারণে যে জাতীয় ঐক্যমতকে দেখিয়ে সংবিধানে কিন্তু বাকশাল সংযোজন করা হয়েছিল, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য তো বিভিন্ন মতের বহিঃপ্রকাশের মধ্যে। ভিন্ন মত যদি না থাকে, ভিন্ন মতের সৌন্দর্যকে যদি পরিচর্যা করা না যায়, তাহলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। এই জন্য আমি মনে করি যে এখানটায় ভিন্ন মতের সৌন্দর্যটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর যেটা সেটা
আমাদের সংবিধানের সবচেয়ে জটিল দিকটা বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্থানীয় সরকার, যেটা মিস্টার হোসেন জিল্লুর রহমান সাহেব বলে গেছেন, স্থানীয় সরকারের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 59 এবং আর্টিকেল 60 এই দুটি জায়গায় বলা আছে, এবং সংবিধানের আমাদের মূল প্রতিপাদ্য যেটা সেখানে বলা আছে বাংলা ভাষায় যে অংশটুকু আছে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। ইংরেজি ভাষাটায় বিতর্ক থাকলে বাংলাকে সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেটাকে দেখতে হবে। 59 অনুচ্ছেদ যেটা আমি বললাম আর্টিকেল 59, সেখানে ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলা যেহেতু অগ্রাধিকার, বাংলা যেহেতু গ্রহণযোগ্য, বাংলায় কিন্তু লেখা আছে স্থানীয় শাসন, এবং এই স্থানীয় শাসন থেকে এসেছে শাসক, প্রশাসক, জেলা প্রশাসক, জেলা প্রশাসক, জেলা প্রকৌশলী, জেলা অমুক, এই যে বিষয়গুলো। এবং আর্টিকেল 60-তে আবার বলা আছে এই স্থানীয় শাসনের মধ্য দিয়ে কিভাবে ক্ষমতা প্রাপ্ত হবে যারা শাসন করবেন তাদের। তাহলে স্থানীয় সরকারের অস্তিত্বটা কোথায়? এই জায়গাগুলোতে টাচ করা উচিত। রাজনীতিবিদদের মধ্যে এখন যেটা দাঁড়িয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে একটা অস্থিরতা, প্রচন্ড রকমের একটা অস্থিরতা বিরাজ করছে আমাদের মধ্যে। এই অস্থিরতার কারণে কোনো কিছু কেউ কোনো কিছু মানতে রাজি হচ্ছেন না। যেমন আপনি দুই বন্ধুর সঙ্গে তর্ক হচ্ছিল, একজন বলে জানিস সুয়েজ খাল কে খনন করেছে? অপর বন্ধু বলল কে? বলে আমার দাদা। সেই বন্ধু তাৎক্ষণিক আবার পাল্টা উত্তর দিল, তুই কি ডেড সির কথা শুনেছিস? বলে শুনেছি। বলে ওটা মেরে ফেলেছিল সেটা আমার দাদা। এই তো অযথা বিতর্ক, এই বিতর্কের কোনো যৌক্তিকতা নেই। বর্তমানে পরিবর্তনের যে মানসিকতা মানুষের মনোজগতে তৈরি হয়েছে সেটাকে ধরে রাখার জন্য যতটুকু কাজ হয়েছে এটুকুকে বাস্তবায়ন করার জন্য যেটা করা দরকার সেইটা, আর বাকিগুলো প্রস্তাবনা আকারে রেখে গেলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছ থেকে একটা অঙ্গীকার আদায় করা, বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে অঙ্গীকারের ভিত্তিতে আপনারা সেগুলো করতে বাধ্য থাকবেন। এছাড়া আপাতত কোনো সমাধান আমার দৃষ্টিতে আমি দেখছি না, এবং সেই দিক থেকেই আমি বলবো যে প্রক্রিয়াটা এখন এগুচ্ছে, আমরা একজন অত্যন্ত ভালো মানুষকে পেয়েছি এই সরকারের প্রধান হিসাবে, যে যিনি একটা ব্র্যান্ড বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে। সেই ব্র্যান্ডটাকে আমরা একটু সম্মান শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে তারপরে যদি এগোই, অন্য কাজগুলি নিয়ে খুব বড় জটিল হবে বলে আমি মনে করি না। আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করবেন জনাব শাহাবুদ্দিন লালটু ভাই। আলালের কাছে আমার প্রশ্ন, হোসেন জিল্লুর রহমানও বলতে চেয়েছেন যে এক্সিকিউটিভ রিমেইনস অ্যাবাভ এনি আনসার, অর্থাৎ তাকে কোনো জবাব দিতে হয় না। কাকে বোঝাতে চেয়েছেন? দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকে, অথবা প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টারি সিস্টেম থাকে, তাহলে প্রধানমন্ত্রীকে কারো কাছে কারো কাছে জবাব দিতে হয় না। উনি এটাকে একটা বড় সমস্যা মনে করেছেন। আবার আপনি নিজেও বলেছেন ইচ্ছে হলে বাচ্চা গঠন করে ফেলা যায় কথা বলে, কথা বলতে কিছু তাইলে এই যে এক্সিকিউটিভ রিমেইনস অ্যাবাভ আনসার, অথবা ইচ্ছে হলে একটা কিছু করা যায়, তাকে থামানো যায় না, আপনি সুস্পষ্ট করে বলেন কি এমন আছে যেটা করলে এরকম করে থামানো যাবে তাকে, যখন যে এক্সিকিউটিভ থাকবে। ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পেরেছি 5 ইয়ার্স হতে পারে অথবা পরবর্তীতে হতে পারে, এটা কিন্তু একমত হয়েছে। এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে একটা ভারসাম্য আনার প্রস্তাব এসেছে, যেগুলো নিয়ে আর নতুন আলাপ আলোচনা আপাতত হচ্ছে না। এই ব্যাপারগুলোতে কিন্তু সবাই একমত হয়েছে, যতটা আমার জানা আছে। ধন্যবাদ ভাই মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। আমরা পরবর্তী স্পিকারের কাছে যাচ্ছি। নাম ঘোষণা করবেন সবিতা সোমানী। হ্যালো, থ্যাংক ইউ আলাল ভাই। আমাদের পরবর্তী বক্তা হচ্ছেন অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম, লেইকেট ইউনিভার্সিটি, কানাডা। স্যার, আপনার কাছে কিছু শুনতে চাই। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছেন। আমি ডক্টর সৈয়দ সিরাজুল ইসলাম। আমার অধ্যয়ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, এবং পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া,
সিঙ্গাপুর, বর্তমানে কানাডায় শিক্ষকতার অভিজ্ঞতাতে আমি রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অ্যান্ড প্র্যাকটিস অনুসারে এই বর্তমান যে প্রেক্ষাপট 2024 আগস্টের পরে ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এনফোর্সমেন্ট অফ কি রিফর্ম সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের 24 জুলাই আগস্টে একটা গণবিপ্লব হয়েছে। গণবিপ্লব একটা দেশে কেন হয়? রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে 3টা কারণে হতে পারে। অ্যারিস্টটল বলেছে যে প্রথমত কোনো সমাজে যদি বৈষম্য ইনজাস্টিস বিরাজ করে তাহলে বিপ্লব হবে। দ্বিতীয় বর্তমান থিওরি আমরা আরেকজনের কাছ থেকে পাই, কার্ল ডেভিস। উনি বলছেন কোনো সমাজে যদি এক্সপেকটেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, আশা এবং পাওয়া, এই দুটার মধ্যে যখন পার্থক্য থাকে তখন সেখানে বিপ্লব হয়। আর একদম রিসেন্টলি ক্রেন ব্লিংটন নামে এক থিওরিস্ট বলেছে কোনো সমাজে যখন রিলেটিভ ডিপ্রাইভেশন, আপেক্ষিক বঞ্চনা বিরাজ করে তখন সেই সমাজে বিপ্লব হবে। এখন বিপ্লব দুইভাবে হতে পারে, একটা শুরু হতে পারে গ্রাম থেকে, আরেকটা শুরু হতে পারে শহর থেকে। রেভলিউশন ফ্রম বটম অ্যান্ড রেভলিউশন ফ্রম অ্যাবাভ। যদি বটম হয় তাহলে পুরা রিফর্মের কোনো প্রয়োজন হবে না, পুরা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাবে। সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছু চেঞ্জ হয়ে যাবে, যেটা চীনে হয়েছে, রাশিয়াতে হয়েছে, কিউবাতে হয়েছে। আর যদি রেভলিউশন ফ্রম অ্যাবভ, যদি এর সেন্টার যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে হয়, তাহলে এই বিপ্লবের ফলাফল হবে এলিট অ্যাকোমোডেশন। এখানে ওই এলিটরা কম্প্রোমাইজ করার চেষ্টা করবে কিভাবে নিজেদেরকে এস্টাবলিশ করা যায়। প্রত্যেকটা গ্রুপ এলিট চেষ্টা করবে নিজেদেরকে অ্যাকোমোডেট করার জন্য। এখন বাংলাদেশে যে সমস্ত আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে, এই ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন 4 ভাবে সম্ভব। একটা হচ্ছে গণভোট, দ্বিতীয় হচ্ছে নির্বাহী আদেশে প্রোক্লামেশন, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধন সাময়িকভাবে 70 অনুচ্ছেদের 7 অনুচ্ছেদ অনুসারে, আর চতুর্থ হচ্ছে সংবিধান সংশোধন, গণভোট আর সরকারি প্রোক্লামেশন, আর নতুন করে গণপরিষদ গঠন করা। যে গণপরিষদের সমস্ত কিছু, এই যে জুলাই সনদ করা হচ্ছে, এটা এক ধরনের নতুন সংবিধান। এটাকে জাস্ট রিফর্ম হিসাবে এটাকে প্রপোজাল দিয়ে এগ্রি করে এটা আমাদের দেশে হবে না। যেটা কানাডায় সম্ভব, যে হালিম বলেছে, আমাদের বর্তমান এই অবস্থায় এখানে ম্যাকগুইনটি গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখন এখানে খুবই উঠেছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে। কারণ ছোট ছোট পার্টিগুলা, গ্রিন পার্টি, এনডিপি এটা চাচ্ছিল। তখন ম্যাকগুইনটি গভর্নমেন্টকে আমি লেখেট বিশ্ববিদ্যালয়ের চেয়ার হিসাবে পলিটিক্যাল সায়েন্সের আমি একটা চিঠি লিখেছিলাম। জানি না আমার চিঠির কারণে হয়েছে কিনা, আমি ওনাকে লিখেছিলাম যে তুমি জনগণের কাছে গণভোট দাও, দিয়ে দেখো এবং বলে দেখো, তার আগে টেলিভিশনে 2-3 দিন প্রচার করা হোক যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কি, এটা মানুষ কাকে জানতে হবে, তারপরে ভোট দিবে। এবং উনি তাই করেছিলেন। 2 দিন টেলিভিশনে অনুষ্ঠান হয়েছিল, এটার উপর প্রচুর আলোচনা হয়েছে। তারপরে গণভোট দেওয়া হয়েছিল, গণভোটে এটা পাস করেনি। এখানে 30% লোকও এর সাপোর্টে দেয়নি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এত একটা খারাপ ব্যবস্থা, ডেঞ্জারাস। এটা কখনো কোনো অবস্থাতে দেশের যে কি ক্ষতি হবে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, তাহলে এর চেয়ে বড়। এটা আমি আমার ক্লাসে আমি লেকচার দেই 2 দিন ধরে, এবং এটার উপরে প্রশ্নও দিই আমি ছাত্রদেরকে যে দুই সাপোর্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটার সাংঘাতিক ব্যাধি, এবং যে সময় ইসরায়েল, ইটালি, গ্রিস এর প্রকোষ্ঠ উদাহরণ। 2বার 3বার করে প্রতি
2 বছর বা 1 বছর পর পর গভর্নমেন্ট আসবে এবং তখন দেশের উপরে বোঝা বাড়বে, বার্ডেনটা ন্যাশনাল বাজেটের উপরে আসবে। 2 বছর পর পর একটা নির্বাচনকে 4টিখানি কথা বলা অনেক টাকার ব্যাপার। যদি 2 বছর পর পর নির্বাচন হয়, সব সময় যৌথ সরকার হবে, এটা কখনো একত্রে কাজ করতে পারবে না। ইট ক্যানট বি। সো এগুলো মানুষকে আগে বুঝতে দিতে হবে, তারপর রিফর্ম। বাংলাদেশে হবে না। এই যে হালিম যে প্রশ্নটা করলো, যে সবাই যদি এগ্রিও করে সংবিধান মানে যদি মানে কোনোরকমভাবে আইনগুলো করা যায়, তারপরে এটা হবে না। কারণ আমাদের একজন থিওরিস্ট বলেছে যে পৃথিবীতে 3 ধরনের কালচার আছে, পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি। একটা হচ্ছে প্রথমত যে কালচারটা আছে সেটা হচ্ছে ইগনোরেন্ট পলিটিক্যাল কালচার, দ্বিতীয় হচ্ছে সাবজেক্টিভ কালচার, 3টা হচ্ছে পার্টিসিপেটিভ কালচার। ইগনোরেন্ট কালচার হচ্ছে মিডল ইস্ট, তারা জানতেও চায় না যে ক্ষমতায় অংশগ্রহণ করতে হবে কি না হতে হবে, তারা যাবাচ্ছেদের ব্যাপার। সাবজেক্টিভ কালচার যেখানে জনগণ জানতে চায়, জনগণ সব কিছু জানে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় এমন ওই সরকারের প্রেসারে, প্রেসার সিস্টেমের প্রেসারে জনগণ যতবার এই আন্দোলন করুক কিছুই হবে না। 3 হচ্ছে পার্টিসিপেটিভ কালচার, এটা হচ্ছে কানাডা। এখানে আমাদের প্রধানমন্ত্রী ম্যাকগুইন্টি জন ক্যাটিয়েন, উনি যখন চলে যাবেন তখন উনি একদিন হঠাৎ করে উনি বলেছেন যে আমি আর আগামী ইলেকশন কন্টেস্ট করব না, আমি এইবার চলে যাচ্ছি। তো ড্রাইভার তাকে জিজ্ঞেস করছে যে স্যার, নো মোর ব্যাক সিট, মানে প্রধানমন্ত্রী তো পিছনে বসে। তো বলছে নো, ইউ নো হোয়াট, এটা টেলিভিশনে পিটার ম্যানফ্রিজ দেখাইছে। সে বলছে ইউ নো হোয়াট, আমার এখন বয়স 80 হয়ে গেছে, আমি অনেক দিন গাড়ি চালাইনি, অ্যাকর্ডিং টু ক্যানাডিয়ান ল I have to take a driving license. Therefore, I went to the driving inspections center and আমাকে ড্রাইভার অটোয়া ছোট ছোট গলিতে নিয়ে গেছে, নিয়ে শেষে এসে বলছে স্যার, ইউ ফেল্ড, ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেন। সিটিং প্রাইম মিনিস্টার তাকে ফেল করাই দিছে। দ্যাট ইজ দ্য পলিটিক্যাল কালচার। ওই ড্রাইভার চিন্তা করে নাই যে আমি একজন ইন্সট্রাক্টর, আমি প্রধানমন্ত্রীকে ফেল করাই দিচ্ছি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ পসিবল। এখন আমাদের কালচারটা পার্টিসিপেটিভ কালচার না, আমাদের কালচারটা হচ্ছে সাবজেক্টিভ কালচার। উই আর লাইক সাবজেক্ট অফ দ্য সিস্টেম, অ্যান্ড এই সাবজেক্টিভ কালচারটা থেকে উত্তরণ না হলে পার্টিসিপেটিভ কালচার যে গভর্নমেন্টই আসুক, সে বিএনপি আসুক, জামাত আসুক, এনি গভর্নমেন্ট আসুক, সিস্টেম যদি কমপ্লিটলি আমাদের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়, উই উইল সাফার। থ্যাংক ইউ ভেরি মাচ। নীতি বিষয়ক যে এজেন্ডা, সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল এনপিপি। এই এনপিপি জোটটা সেটা গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু তারা সফল হয়েছে অল্প সময়ের মধ্যে। তাদের ইকোনমিটাকে রিকভার করতে পেরেছে। কারাপ্ট পিপল যারা, তাদেরকে মানে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্য সবার জন্য শিক্ষণীয় করে দিয়েছে। বিষয়টা দাঁড়িয়েছে কি 1911 সালে সম্ভবত মোনালিসা চিত্রকে শিল্পকর্ম যেটি, সেটি চুরি হয়ে গিয়েছিল। এই চুরি হওয়ার পর যত লোক ওই ফাঁকা জায়গাটা দেখতে গেছে, ওই ছবিটা থাকা অবস্থায় কিন্তু অত মানুষ ছবিটা দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের তরুণ যারা, যাদের উপরে আমরা ভরসা করি ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন অনেক ভালোভাবে, এই তরুণদের সংখ্যা প্রায় 5 কোটি। একটা পরিসংখ্যানে দেখা গেছে এর মধ্যে 2% যদি নিয়মিত রক্তদান করে, নিয়মিত, যারা শরীরের জন্য ভালো, তাহলে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে নিরাপদ রক্ত সরবরাহ দেশে পরিণত হতে পারে। কিন্তু দিচ্ছে তো না। থ্যাংক ইউ ভাই, দিচ্ছে তো না। ধন্যবাদ। মনোজগতের পরিবর্তনের ব্যাপারটা প্রথম, ধন্যবাদ। তারপরে আইনের প্রয়োগ এবং তারপরে তাত্ত্বিক কথাবার্তা আসবে। এইভাবে সাজালে বোধহয় ভালো হয়। Thank you so much. Dr. Sadiqul Islam. I'll make a quick comment. I agree with most of you what you said. কিন্তু আপনাদের প্রপোর্শনাল ব্যাপারে I have some different opinion.
Most other countries today actually have proportional system. Proportional system এর মধ্যে অনেক ভেরিয়েশন আছে. It's a long topic. Long discussion. Exactly. তো এটা just another point. এই বর্তমান কমিশন সাজেস্ট করেছে আপার চেম্বারে প্রপোর্শনাল এটা মানে কিন্তু বিএনপি লিডার আই থিঙ্ক ইট ওয়াজ dishonest on his part to oppose this. ডমিন্যান্ট পার্টি কখনো চায় না। জি, এটা নিয়ে আমরা পরে আরেকটা আলোচনা করব, যে ওই প্রপোর্শনাল কি নন প্রপোর্শনাল, এটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পরবর্তী বক্তার কাছে যাচ্ছি। ডক্টর সিনহা এম এ সাইদ, আপনি যদি কিছু বলেন, কিছু অ্যাড করেন। আমরা সংক্ষেপে, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমাদের 2-1 মিনিট করে আবার সবার কাছ থেকে নিতে পারবো আমরা। ধন্যবাদ। আমার আগে দুজন বক্তা ভালো কথা বলেছে, ডক্টর এবং আমার ভাই মজুম সাহেব, খুব ভালো বক্তা। আমি খুব গভীর মজার শুনতেছিলাম, শুনি নাই না তাদের কথা বলে। আমি দুজনের কথাতে ধরি। আমাদের আজকে প্রস্তাবটা কি ছিল? সংস্কার প্রস্তাব শুনে কার্যকর বাস্তবায়ন এবং জনজীবন প্রয়োগের উপায়। আজকে আলোচনা কিন্তু সেই আলোচনাটা গিয়েছে শুনতে পাচ্ছি না কেন, কি হওয়া উচিত, কি হবে। এবং ডক্টর হোসেন জিল্লুর রহমান যে বক্তৃতা দিলেন, উনি যেহেতু মূলত একজন পণ্ডিত গবেষক, তিনিও কিছু সময়ের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন, রাষ্ট্র প্রশাসনটা তিনিও কিছু বুঝেছেন, তাকে অভিজ্ঞতা দিচ্ছেন। এবং এই সমস্ত অভিজ্ঞতার আলোকে এখানে কিন্তু কোন প্লাটোনিক বক্তব্য টিকবে না, অ্যারিস্টটলিয়ান বক্তব্য আসতে পারে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে নাকি, বুদ্ধিজীবীরা যখন কথা বলেন তো মূলত চলে যায় অট টু বি, খেয়াল করবে। আর রাজনীতিটা বলেন টু বি। আর যারা দেশ চালাক, সত্যি দাঁড়িয়ে নেন, তারা বলবেন এটা হবে ব্ল্যান্ড অফ টু বি এন্ড অট টু বি। ওইটি রাজনীতি, ওইটি রাষ্ট্র। এখন ধরে সংস্কার কমিশনের পুরো প্রস্তাব ঐক্যমঞ্চে পাঠানো হচ্ছে, এখনো কিন্তু হয় নাই। এখন বলা হচ্ছে সম্ভবত সেপ্টেম্বরের 15 পর। কেন এটা হলো? এটা এই জন্যই হয়েছে, আমরা দেখেছি 90 সালে কিন্তু 7 দফা হয়েছিল, ত্রিদলীয় ঐক্যজোট, ত্রিদলীয় ঐক্যজোট। কিন্তু এইবার যেটা হয়েছে, সংকটনে এখানে এত দল, এত মত, এত সময় কে দিবে বন্ধু? আপনি যখন দেশ চালাবেন, অস্ট্রেলিয়ার মতো জায়গায় যদি কানাডা ডাকেন, কানাডার মতো জায়গায় বলেন, এত দল ডাকবে না, সবার মধ্যে দরকার নেই। আপনি দেখবেন কোন দলগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাংগঠনিক ভাবে দাঁড়ায় আছে, যাদের ভিত্তি আছে এবং তাদের সেই অবস্থানটা আছে। এখন যদি আপনি এরকম সব দল ডাকতেছেন যাদের মেম্বারশিপ না ক্ষমতা নেই, মেম্বারে বাস করতে পারবেন, কিন্তু এসে বসে দেখেন কি করতেছে, বড় বড় কথা বলতেছে, বড় বড় প্রস্তাব, একেবারে এত প্রস্তাব। কারণ তাদের মাথায় কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাস্তবতা কিছু নাই। মজুম সাহেব আলো যেটা বুঝবেন, কারণ তিনি এমপি ছিলেন, সরকারে ছিলেন, উনি বুঝবেন যে কোনটা কি হবে, কোন জায়গাটা পা দিলে ব্যথা পাবো না। এখন আমি যদি বলে দিই এখান দিয়ে চলেন, ব্যথা পাবেন না, দেখা গেল না ওইখানে ব্যথা পেতে পারি। এইটা যে বুঝবে তিনি রাজনীতি, তিনি বাস্তবে থাকেন। এখন এই বাস্তবতা কোথা থেকে আসবে? সংবিধানে অনেক কিছু লেখা আছে, আলাল ভাই তো অনেকগুলো একেবারে আর্টিকেল 2 কথা বললেন, সব কথা লেখা আছে। কিন্তু এই যে বললেন স্থানীয় সরকারের কথা বললেন, স্থানীয় শাসন, ইয়েস, ওটা বাংলাদেশের লেখা আছে, এটা কেউ দেখে নেই। এই 54 বছর কেউ দেখে নাই, সময় পায় নাই। কেন পায়? এখন কিন্তু সময় এসেছে একটা জায়গায় হিট করার, একটা আলোচনা করে রাজনীতিবিদরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে আসছে, কেন বারবার সংকট হচ্ছে, কেন আন্দোলন হচ্ছে, কেন সামরিক শাসন আসতেছে। কিন্তু কারণ তারা এক হইতে পারে নাই, অথবা তারা ক্ষমতায় যে কি করছে, ক্ষমতার অপব্যবহার করছে। সংবিধানে ভালো ভালো কথা লেখা ছিল, কিন্তু সে লেখা বাস্তবায়ন হয়নি। যারা এখন কথা বলতেছেন ব্রিটিশ সরকার নিয়ে বা ব্রিটিশ সিস্টেম বা অন্যান্য দেশের কোন সিস্টেম, আমাদের দেশে কি সংশোধনতা আসছে? সম্ভব? ব্রিটিশ সিস্টেম অফ গভর্নমেন্ট কি আমাদের এখানে আসবে? না, আমাদের কালচার ছিল না। আমাদের এখানে যেটা আসবে, বাংলাদেশের কালচারের আলোকে সংশোধন যন্ত্র, দ্যাট ইজ পারফেক্ট। বাংলাদেশের আলোকে রাষ্ট্রপতি শাসিত সরকার, দ্যাট ইজ পারফেক্ট। এটাই তো হয় নিয়ম। কারণ আমি যদি আমার লোকগুলিকে, আমার লোকগুলির মেজাজ, বলছি ষড়ঋতু দেশ, তার অবস্থাটা কি, এটা নিয়েই কিন্তু হবে। বাস্তবায়ন তো সোজা না। আপনি যদি বলে দেন
কার্যকর বাস্তবায়ন। তো কার্যকর বাস্তবায়নের সাথে তো ওই যে বলছে না ভাই মনোজগৎ, সাংঘাতিক কথা বলছে। এই মনোজগৎ হচ্ছে তার কালচার, এটা পলিটিক্যাল কালচার, রিলিজিয়াস কালচার, বিভিন্ন ধরনের কালচার, ইকোনমিক কালচার, সবগুলি কালচার যেন এক হয়ে যায়, যাতে আগাইতে চাই। এইবার যেটা হচ্ছে সমস্যাটা কোথায় সেটা আন্দোলন হলো, গণ-অভ্যুত্থান হলো, দীর্ঘ 1 বছর চলে গেল। আমরা বিভিন্ন সংস্কার কমিশন গুলো হয়েছে, রিপোর্ট দিয়ে দিচ্ছে, এবং সেগুলোর ভিত্তিতে আবার কি হচ্ছে একটা ঐক্যমত্য করা হচ্ছে, দেখি তারা একমত হতে পারে। ধরেন কোনোভাবে তারা একমত হলো, আমি ধরে নিলাম যে একেবারে সুন্দর এক হয়ে গেছে। এই একমত হওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন দাঁড়ায় গেছে বাস্তবায়ন কিভাবে করবে। ফান্ডামেন্টাল প্রশ্ন, বাস্তবায়নটা কিভাবে কার্যকর করতে পারে ব্যাপার। এখন বাস্তবতে হতে পারে গণভোট, হতে পারে সংসদ, হতে পারে গণভোট সংসদ একসাথে। হ্যাঁ, এটা নাই, হতে অসুবিধা কি? যেটা নাই হইতে অসুবিধা কি? পৃথিবীতে কোনো কিছু প্রথম ছিল না। আপনি করেন যদি পারেন, যদি আপনি একমত হন। এখন যদি মনে করেন এটা নিয়ে বিরোধ হয়ে যায়, তাহলে কি হবে? যেমন বিএনপি যখন বলছে এটা পাশ করবো, এটা হচ্ছে কি একদম মডেল। কিন্তু সমস্যা হচ্ছে দলগুলো মানে নাই, 2000 প্রচন্ড ভাবে ক্ষমতায় গেছে এবং জাতির সাথে বেমানি করছে। এই বেমানি করার কারণে কি হয়েছে, প্রত্যেকটা দল দলীয় ভাবে কাঠামো যেটা আছে, দলের কাঠামো হচ্ছে নেতা ভিত্তিক, একটা নেতা ভিত্তিক। সংসদের কাঠামো যেটা আনলেন কি বললেন, ওই তাদের সংসদ প্রাইম মিনিস্টার শাসিত সব। ধন্যবাদ ভাই। আমাদের একটু যদি আপনি যদি এই প্রসঙ্গে আসেন, যে আমাদের সময় প্রায় শেষ, তো আমরা আমরা যা কিছু করি বা যা আমরা কতটা আন্তরিক প্রয়োজন, যা সবচেয়ে বড় প্রয়োজন। আন্তরিকতা না থাকলে কোন আদর্শ কোনো কর্মসূচি না। জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ডক্টর সিনহা আহমেদ সাঈদ। আমরা এখন এখানে যাব হচ্ছে ডক্টর মাহফুজুল হক, উনি হচ্ছেন সাবেক সচিব সদস্য শ্রম বিষয়ক সংসদ কমিশন। সবাইকে সালাম জানাচ্ছি। কানাডিয়ান সেন্টার ফর বাংলা স্টাডিজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আহ্বান জানানোর জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। খুবই সংক্ষিপ্ত সুযোগ, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। তো যেটা আমি এতক্ষণ ধরে কথা শুনছিলাম, বন্ধুবর হোসেন জিল্লুরের কথা শুনছিলাম, উনি রাজনৈতিক ঐক্যমতের কথা বললেন। বন্ধুবর সাদিকুল ইসলাম উনি বলছিলেন, একটা বিশেষ কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়েছেন এবং একটা কথা বলেছেন, খুবই সত্য কথা, যে পারহ্যাপস ইন বাংলাদেশ the labor rights are being violated. এটা ওয়ার্স লেবার রাইট সিচুয়েশন বাংলাদেশের, এটা এটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে। তো আমার মনে এখান থেকে আমরা যদি শুরু করি, ইনফ্যাক্ট যে বাংলাদেশ লেবার কমিশন যখন গঠন করা হলো, তখন আমাদের সামনে বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, শ্রমিকের মর্যাদাটা কিভাবে উদ্ধার করা যায়। 8 কোটি শ্রমিক আমাদের দেশে, মানে কৃষি শ্রমিক সহকারে 8 কোটি শ্রমিক, এদের মধ্যে 15% হচ্ছে ফর্মাল সেক্টরে আর 85% হচ্ছে ইনফর্মাল সেক্টরে। এই 15% শ্রমিকরা আইনের সুরক্ষা পাচ্ছে, যে আমাদের শ্রম আইন 2006, শ্রম বিধিমালা 2015 আইনের সুরক্ষা পাচ্ছে। এই লেবার কমিশনের যে চ্যালেঞ্জ ছিল, কিভাবে 100% শ্রমিককে এই সুরক্ষার আওতায় নেওয়া যায়, একটা মর্যাদাপূর্ণ, যেটা বন্ধুবর সাদিকুল বলছিলেন, মর্যাদাপূর্ণ জীবন তাদেরকে কিভাবে দেওয়া যায়, তাদের চাকরি নিশ্চয়তা দেওয়া যেতে পারে, মজুরি নিশ্চয়তা দেওয়া যেতে পারে, অকুপেশন হেলথ অ্যান্ড সেফটি দেওয়া যেতে পারে, রানা প্লাজা যেন আর ঘটনা না ঘটে, এই সব নিরাপত্তাগুলো দেওয়া যেতে পারে। এবং শ্রমিকদেরকে তুই তোকারি বলা যাবে না, যেটা আমাদের আনফর্চুনেটলি আমাদের দেশে এই সমস্যাগুলো আছে। আমরা রিকশাওয়ালাকে তুই বলে বা তুমি বলে ডাকি, তাদেরকে তুই তোকারি বলার কোনো সুযোগ নাই, তাদেরকে সম্মান করে কথা বলতে হবে। এই বিষয়টা আমি কানাডায় এসে আমি দেখতে পেরেছি। আমি ক বছর ধরে কানাডায় আসছি, এখানে শ্রমের মর্যাদা আছে, এখানে অড জব বলে কিছু নাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে দরকার হলে উবার চালাচ্ছেন, সে কিন্তু কখনো মনে করছেন না যে আমার একটা সামাজিক মর্যাদা লুণ্ঠিত হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন যখন উনি ফ্রি আছেন। তার অর্থ হচ্ছে যে এই যে শ্রমের মর্যাদাটা, বিশাল একটা সম্মান
কানাডার এসে আমি যেটা দেখতে পারলাম, আমরা লেবার কমিশন থেকে চেষ্টা করেছি এই শ্রমের মর্যাদাটা দেওয়ার জন্য, তুই তোকারি পরিবর্তে এদের মর্যাদা দেওয়ার জন্য, যাতে তারা একটা ভালো কাজ করছে এবং তার প্রাপ্য দরকার। তো এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা প্রসিড করার চেষ্টা করেছি। আমি সংক্ষিপ্তভাবে আমি শেষ পর্যায়ে চলে আসছি। চ্যালেঞ্জেস, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো, এখানে অনেক বক্তব্য আসছে, এখানে রাজনৈতিক ঐক্যমতের কথা বলা হয়েছে, জনগণের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এই লেবার কমিশনের এই যে 150 দিন, প্রথমে তো 90 দিন ছিল, আরও 60 দিন আমরা নিয়েছি। 150 দিনে আমরা সারা বাংলাদেশে প্রচুর আমরা কনসালটেশন করেছি, কৃষক শ্রমিক, জেলে, তারপর আপনার চা শ্রমিক, জাহাজ ভাঙ্গা শ্রমিক, এদের সবার সাথে কথাবার্তা বলেছি আমরা, তাদের মতামতগুলো রিফ্লেক্ট করার চেষ্টা করেছি এখানে। তো সেটা এখন একটাই মাত্র বক্তব্য যেটা আজকে আলোচনাতে আসছে, এটা যদি পরবর্তী সরকার যদি এটা গ্রহণ না করেন, অথবা এই সরকার কতদিন আছেন, সে কতদিন কি করতে পারে, একটা তো হতে পারে রাজনৈতিক ঐক্যমত কমিশন, যেটা আমরা জানতে পেলাম তারা এটা নিয়ে আলোচনা করছেন, যদিও এই লেবার কমিশনের বিষয়গুলো এখনো আসেনি, প্রথম 4-5টি কমিশনের বিষয় নিয়ে তারা করছেন। একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি যে এই যে গত 6 মাস ধরে, এপ্রিলে জমা দেওয়া হয়েছে, জমা দেওয়ার পরে গত 6 মাস ধরে যত ডিসকাশন হচ্ছে, কোথাও কিন্তু দ্বিমত নাই। লেবার কমিশনের যতগুলো সুপারিশ আছে, কোথাও কোনো দ্বিমত নাই, সবাই এটার সঙ্গে এগ্রি করেছেন, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, সামাজিক দল হোক, তারা এগ্রি করেছেন। আর দ্বিতীয়ত হলো যে শ্রমিকরা যারা আছেন এই সুপারিশগুলোর পিছনে, শ্রমিকরা কিন্তু একতাবদ্ধ এখন পর্যন্ত, মানে যদিও বিভিন্ন রাজনৈতিক বিভাজন আছে তাদের মধ্যে, কিন্তু এই রিপোর্টটা বাস্তবের ব্যাপারে তারা একতাবদ্ধ এবং তারা মাঠে নেমেছেন, কথাবার্তা বলছেন। এবং আমার বিশ্বাস যে পার্লামেন্টে এই বিষয়গুলোকে আসবে, এবং পলিটিক্যাল পার্টি যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা আপনারা সবাই এটা নিয়েও চিন্তা করছেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো আসছে কিনা সেটা আমরা চেষ্টা করেছিলাম এতদিনও, যে পলিটিক্যাল পার্টি ম্যানিফেস্টোতে যেন চলে আসে, যাতে তারা নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে যেন তাদেরকে বলা যেতে পারে তোমাদের ম্যানিফেস্টোতে আছে, তুমি কেন এই বিষয়ে কথা বলতেছো না। এইভাবে একটা ধন্যবাদ করা যেতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমরা এখানে একটি বিষয় সবাইকে একটু অনুরোধ করব, সেটি হচ্ছে যে আমি আবারও একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, হয়তো বুঝতে সুবিধা হবে। আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে কিন্তু বলছি না, আমি জাস্ট একটা ঘটনা টানছি। এখানে বাংলাদেশে পার্লামেন্টারি কমিটি আছে, স্থায়ী কমিটি যেটাকে বলে, সংসদীয় স্থায়ী কমিটি। প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপরীতে এই কমিটিগুলো থাকে। এখানে আমরা কিন্তু অনেকবার আলোচনা করলাম যে মানে বাংলাদেশে যে আচ্ছা তাহলে সবগুলো সংসদীয় কমিটির চেয়ারম্যানও কি এই সরকারি দলেরই হবে? তো অনেকেই প্রস্তাব করলেন না, বিরোধী দলের একজনকে সভাপতি দিলে ভালো হয়, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। ব্যালেন্সটা কিসের আসলে? মূল কথা হচ্ছে যে ওখানে একজন মন্ত্রী আছে, মন্ত্রণালয়ের জবাবদিহিতা ওই সংসদীয় কমিটির কাছে, কিন্তু সেই জবাবদিহিতার কোনো ব্যবস্থা আমরা আজ পর্যন্ত দেখলাম না। ওইখানে যদি বিরোধী দলের সদস্য যদি সভাপতি থাকেন, কিংবা সরকারি দলের সদস্য যদি সভাপতি থাকেন, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই কানাডা আমেরিকাতে দেখবেন যে সিনেট আছে, যেখানে শুনানি হয়, মন্ত্রী নিয়োগের সময় শুনানি হয়, এবং তাদের 14 মানে পুরা আজীবনের একটা কোষ্ঠী পাথরে যাচাই করা হয় যে তারা কখন কি অপকর্ম বা কোনো ভালো কাজ করেছেন, সব কিছু যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সেখান থেকে করা হয়। বাংলাদেশে 2009 সালের দিকে সম্ভবত, অথবা 2010 সালের দিকে, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলছি, আমি ঘটনা বলছি, সেটি হচ্ছে যে মহিউদ্দিন খান আলমগীর, তিনি একটি সংসদীয় কমিটির সভাপতি ছিলেন, একসময় উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি করা হয়। উনি সাবেক দুদক চেয়ারম্যান, 111-এর সময়কার দুদক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরীকে ডাকলেন ওখানে, কিন্তু হাসান মাসুদ চৌধুরী, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু এই প্রসঙ্গটা বলতে হচ্ছে যে উনি যান নাই। তো এই যে সংসদীয় কমিটি ডাকেন, আপনি ডাকলেন, আমি গেলাম না, অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? বাপেরও যে বাপ আছে, আমি সকাল 9টার অফিস যদি আমি 10টায় যাই, আমার দেখার কেউ নাই,
এই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় বাংলাদেশে? যে আইনই করেন না কেন, আপনারা যত কথাই বলেন ঘুরায় ফিরে আমাদেরকে এই জবাবদিহিতার প্রসঙ্গটা আনেন এবং আইনের প্রয়োগটা কিভাবে হবে। যেমন ধরেন, আরেকটি লাস্ট কথা বলে শেষ করি, যে আপনারা নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দিয়ে দিচ্ছেন, কিন্তু ডিসি সাহেবকে রিটার্নিং অফিসার করলেন, তারপরে এসপি সাহেবকে দিলেন তাদের সাথে। তার নির্বাচন ওনারা জানেন যে 1 মাস পরে আমাদেরকে প্রেষণে দেওয়া হলো নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু 1 মাস পরে একটি দল ক্ষমতায় আসবে। তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু যত কথাই বলেন, তারা কিন্তু রাত্রে রাত্রে গোপনে গোপনে হলেও তারা ওই দলের পিছনে যে লাইন দেবে এবং ফেভার করার চেষ্টা করবে। তো এই জায়গার থেকে উত্তরণের উপায়টা কি, এই দিকে আপনারা একটু ফোকাস করবেন। আমি আসবো, আলাল ভাই আপনার কাছে আসবো। জাস্ট আমি একটু কুইকলি, ওই বুনাইতে বোধহয় অনেক রাত হয়ে গেছে। ডক্টর হাসানুল্লাহ কি আছেন এখনও নাকি চলে গেছেন? ওনার আসলে আমি দেখছিলাম যে ওনার ঘুমে চোখ ভেঙে যাচ্ছেন। আমি তো এক মিনিট এখানে বলতে চাচ্ছি। জি ভাই, একটা মিনিট। আচ্ছা, জাস্ট ফর 1 মিনিট। অ্যাপোলো 11 যখন চন্দ্র বিজয় করলো, এই চন্দ্র বিজয়ের পরে আপনি দেখবেন যে আগে, চন্দ্র বিজয়ের আগে এই নভোচারীরা প্রশিক্ষণ নিয়েছিল আইসল্যান্ডে গিয়ে। কারণ চাঁদের পিঠের যে আকার প্রকৃতি, তার সঙ্গে আইসল্যান্ডের আকার প্রকৃতির মিল আছে। আপনাদের কানাডায় একটা শহরের নাম আমার জানা মতে নরমান ওয়েল। এই শহরটায় লোক সংখ্যক আক্রমণ যখন খুব কম ছিল, তখন এখানে এই যে বারবার ছিল না, নাপিত ছিল না। ওই শহরের অধিবাসীরা 2 বছর ধরে নাপিত ছিল না। ওই শহরের অধিবাসীরা একজন আরেকজনের অন্যদের চুল কেটে দিত। আমরা কি আমাদের সামাজিক প্রেক্ষিতে এটা চিন্তা করতে পারি? সে অবস্থায় আমরা পৌঁছেছি। আমাদের নিজেদের যত বিষয়গুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস সিক্রেট সার্ভিস যেটা, সেটা স্বাক্ষর করে চূড়ান্ত করেছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এটা স্বাক্ষর করে থিয়েটারে গেলেন অভিনয় দেখার জন্য, সেখানে তিনি নিহত হলেন। কিন্তু তিনিই ছিলেন সিগনেটারি এবং তিনি প্রথম ভিকটিম হয়েছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে শিক্ষা না নিয়ে নিজেদেরকে সমাধান করার বা পরিচ্ছন্ন করার যে প্রচেষ্টাটা, এখানে টিমওয়ার্কটা লাগবে। পলিটিশিয়ান, ব্যুরোক্রেটস, ল এনফোর্সিং এজেন্সি এবং ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করতে হবে প্রয়োজনে, যে আমি স্বাক্ষর করব, কিন্তু এটা যে আমার মৃত্যুর কারণ হবে জানার পরে। সেই মানসিক, ওই জন্য আমি মনোজগতের কথাটা বলেছি। জি, অন্য বিষয়গুলো তেমন করে বড় সমস্যা হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আমরা পরবর্তী বক্তার কাছে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা এবার কথা শুনবো অধ্যাপক ডক্টর নুসরাত আজিজ, উনি আলাগোমা ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়তো ইউজুয়ালি হয়, আমি কখনো ফেস করিনি। আজকে একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং 2 ঘন্টা রাস্তা ব্লক ছিল। 401 427 অ্যাক্সিডেন্ট ছিল। এনিওয়ে, সরি ফর দ্যাট। আমি ডক্টর হোসেন জিল্লুর রহমানের আলোচনা শোনার খুবই ইচ্ছা ছিল সবারই, বাট ওনারটা স্পেশালি। বাট আমি মিস করেছি। নিশ্চয়ই উনি পয়েন্টগুলো নিয়ে আসছেন যে আমাদের 6টা কমিশন এর 5টা থেকে যে 166 রিফর্মের কথা বলা হয়েছিল, এর মেজর রিফর্মগুলো নিয়ে উনি কথা বলেছেন। আমাদের কথা বলার কথা হলো যে এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বা আমরা যদি কোনো এক্সাম্পল দিতে পারি। এখানে অনেক আলোচনা হয়েছে, রাজনীতিবিদরা আছেন, ওনারা বাস্তবতা অনেক বেশি জানেন আমাদের চাইতে। আমরা আসলে আমরা থিওরিস্ট, আমরা পড়ি আগে কি হয়েছে, কিন্তু এই প্রজন্মটা আসলে একটা নতুন প্রজন্ম, এআই এর প্রজন্ম। এই প্রজন্ম অনেক কিছু নতুন করে ঢেলে সাজাইতে হবে, কারণ হলো প্রজন্মটাই নতুন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছেন দেশে, তারা নতুন প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছেন, ফলে তাদের থেকে অনেক কিছু শিখতে হবে আমাদের। কিন্তু সেটাকে ওই ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট কি আমরা ক্রিয়েট করছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট 2-1টা বিষয় এখানে আলোকপাত করে আমি বাংলাদেশ ব্যাংক নিয়ে এবং আমাদের করাপশন নিয়ে ফাইনালি একটা রিমার্ক দিয়ে শেষ করব। আমাদের আর্টিকেল 70 যেটা ফ্লোর ক্রসিং এর, যেটা সবাই এগ্রি করেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভাল এবং টার্ম লিমিট ফর প্রাইম মিনিস্টার, এগুলো সবাই এগ্রি করেছেন। যেগুলো, এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, কিন্তু এটা কিভাবে আসলে 2/3 মেজরিটি ছাড়া তো সেটা অ্যাপ্রুভ হয় না। কোনো এই গভর্নমেন্ট কিভাবে সেটা অ্যাপ্রুভ করবে? জুলাই চার্টার প্রবাবলি একটা অপশন, পলিটিক্যাল লিডাররা সেটা ভাবতে পারেন। আমরা জানি কেয়ারটেকার গভর্নমেন্ট আগেও ছিল, 2011-এ কিন্তু কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কিন্তু 2011-এ আরেক গভর্নমেন্ট এসে সেটা কিন্তু না করে দিয়েছে। ফলে
যেগুলো হচ্ছে রিফর্মের প্রপোজাল, এগুলো যে আসলে বাস্তবায়ন হবে কিনা এটা কোনো গ্যারান্টি আসলে না। এটা আসলে যেটা মনোজগতের কথা বলছেন, ভালো মন যদি থাকে তাহলে হবে, যদি পলিটিশিয়ানরা আসলে ভালো মনের হয় তাহলে হবে। যদি টাকাটাই এবং পাওয়ারটাই যদি মূল উপাদান না হয় তাহলেই সম্ভব, আদারওয়াইজ সেটা সম্ভব না। আমি এখানে যেমন উনি আলাপ করছিলেন মিয়া ভাই যে আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলো নিয়ে সামান্য কথা বলি, যে আমাদের যে যেমন ইউএসএ যেটা উনি এক্সাম্পল দিচ্ছিলেন, যে মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করা হয় যে আপনার মিনিস্ট্রিতে এই কাজ হয়েছে, এখানে এই টাকা ওই টাকা কোথায় গিয়েছে আপনি সেটা অ্যান্সার নেন, এবং তারা অ্যান্সার দিতে বাধ্য হয়। আসলে এগুলো তো জনগণের টাকা, আপনাদের পলিটিশিয়ানদের অ্যান্সার দেওয়া অবশ্যই বাধ্য করা উচিত তাদেরকে। তো সেটা আমাদের দেশে চালু করা প্রয়োজন, যেহেতু বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপির নেতা আলাল ভাই এখানে আছে, সেটা আমরা অবশ্যই চাইবো যে আপনাদের যে কমিটিগুলো হয় ওই কমিটিতে আপনাদের নিজস্ব লোকজন, মানে আপনাদের যদি রুলিং পার্টি হয় রুলিং পার্টির লোক এবং অন্য পার্টির লোকজন যারা সংসদে আছেন তাদেরকে যেন অ্যাকোমোডেট করা হয়, চেয়ার হিসাবে করা হোক অথবা মেম্বার হিসাবে করা হোক। মেজরিটি যদি রুলিং পার্টির লোক থাকে তাহলে তো এটা পাস করা মুশকিল হয়ে যায়, কারণ আপনারা ফ্লোর ক্রসিংটাতে অ্যালাউ করেন নাই এতদিন, সামনে করবেন কিনা আমরা জানি না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের অ্যাকাউন্টেবিলিটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো আমার মূল পয়েন্ট যেটা আলোচনা হয়েছে একটু আগে। আরেকটা বিষয় আমি এখানে তুলে ধরতে চাই, সেটা হলো যে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, আমাদের যে অ্যান্টি কারাপশন কমিশন আছে এবং সেন্ট্রাল ব্যাংক আছে, এই তিনটা বিষয়ে বলতে চাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন আমরা যে যাদেরকে নিয়োগ দিচ্ছি, কাদেরকে নিয়োগ দিচ্ছি, আমার দলের ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। আমাদের প্রপোজাল থাকবে যে আমরা একাডেমিক, আমরা যে জিনিসটা দেখেছি পড়ে জেনেছি সেটা হলো যে আপনি যদি সম্ভব হয় আপনারা ওই জায়গায় অন্তত বলেন লাস্ট 10 ইয়ার্সে যে কোনো পলিটিক্স করে নাই তাকে আমি এর চেয়ারম্যান করব, কোনো পলিটিক্সে জড়িত ছিল না লাস্ট 10 ইয়ার্সে, তাকে চেয়ারম্যান করেন। একজন নির্দলীয় লোক ভালো লোকগুলোকে নিয়োগ দিবে। আপনি যদি দলীয় করেন তাহলে যা হয়েছে গত 15 বছরে আপনারা জানেন কি হয়েছে, সেটাই হবে। এই কাজটা আপনাদের করতে হবে। অ্যান্টি কারাপশন কমিশন আমরা বলি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ওটা কাগজে কলমে স্বাধীন ঠিকই, কিন্তু বাস্তবে কি স্বাধীন? কারা সেটার চেয়ারম্যান হয়, কারা আসলে সেগুলো কন্ট্রোল করে, সেই বিষয়টা আমাদের নজর দিতে হবে। পার্টিজান কোনো ধরনের নিয়োগ যেন সেখানে না হয়, সেই জিনিসটা কনফার্ম করতে হবে। লাস্ট যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স। আপনাদের জানা আছে আমাদের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 360টা বাড়ি উনি বিদেশে করেছেন, মানি লন্ডারিং হয়েছে। ব্যাংক থেকে আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর আসান মনসুর, উনি বলছেন যে $17 বিলিয়ন ব্যাংকিং সিস্টেম থেকে, শুধু ব্যাংকিং সিস্টেম থেকে লুটপাট হয়ে বিদেশে চলে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো কারণ হলো আপনার সেন্ট্রাল ব্যাংকটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। সেন্ট্রাল ব্যাংক হলো আমাদের অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, মন্ত্রণালয়ের আন্ডার থাকা মানে হলো গভর্নমেন্টের আন্ডার, যেটা সেটা বলতে হবে প্রাইম মিনিস্টারের আন্ডারে। একসময় আমাদের এক নায়কই ছিল, প্রাইম মিনিস্টার না বললে ওই যে ঘরের তালা বন্ধ করাটা খোলা রাখাটাও একটা বড় ব্যাপার ছিল, প্রাইম মিনিস্টারকে সেটা ডিল করতে হতো। তো সেটাই আপনার যদি এই $17 বিলিয়ন 15 বছরে যদি ব্যাংকিং সিস্টেম থেকে চলে যায়, এখন 9টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে বন্ধ করে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? এই চুরিটা কেন হয়েছে কারণ হলো পলিটিক্যাল পার্টির লিডাররা বলছে যে এই ব্যাংক থেকে, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বলেছে যে 30 কোটি টাকা দিয়ে দাও, 30,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে, এবং সেগুলো খুব সহজেই যেহেতু গভর্নমেন্টের পক্ষের লোক সেগুলো চলে গিয়েছে। এই রিফর্মটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা আসে নাই কোথাও। সংক্ষেপ করলে ভালো হয়। জি ধন্যবাদ। যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে এই আমাদের সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স, যেন গভর্নর মনিটারি পলিসি ডিসিশনটা গভর্নর নিজেই নিতে পারেন। অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই গভর্নমেন্টের মাধ্যমে, কিন্তু নিজেই ডিসিশনটা নিতে পারেন। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা একটু বাংলাদেশে যাব আবার। আমাদের একজন তরুণ বক্তা আছেন রেজাউল করিম রনি, ওনার কাছ থেকে একটু শুনবো। আমরা প্রায় শেষ, তারপরে আমরা এখান থেকে প্রশ্ন উত্তর নিব। হোস্ট প্যানেল দু একজন যদি বলতে চান, এখানে শওকত ভাই আছেন, ডক্টর শফি ভাইয়া চলে গেছেন, তো প্রায় 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করব। তো জনাব রনি সাহেব।
বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, তো আমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার লম্বা সময় ধরে আলোচনা শুনেছেন, আমি মনে করি গুরুত্বপূর্ণ কথাগুলো মোটামুটি চলে আসছে। তো আশা করি গুরুত্বপূর্ণ কথাবার্তা যেগুলো এতক্ষণে চলে আসছে আমি আর সেগুলো রিপিট না করে আমরা জাস্ট একটা জিনিস বলবো। দেখেন, বাংলাদেশে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমাদের এই তরুণ প্রজন্ম কোন ধরনের শাসন কাঠামো আর দেখতে চায় না সেই বিষয়ে রায় দিয়ে। তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চায় না, তারা দেখতে চায় না একটা দল রাষ্ট্র ক্ষমতাকে গ্রহণ করুক, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সেই দলের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তারা সরকারকে একটা হরি লুটের জিনিস মনে করে, এই জিনিস আর দেখতে চায় না। তারা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়। বাংলাদেশে কখনোই এই যে আপনারা উন্নত দেশে থাকেন, কানাডাতে থাকেন, অভিবাসী হিসাবে থাকার পরেও যারা আপনারা সিটিজেন, তারা আপনারা যে খুবই সিকিউর ফিল করেন, আপনারা যে মনে করেন যে রাষ্ট্র আপনার প্রতি বেআইনসাফি করবে না, আপনার নাগরিক অধিকারের কোনো লঙ্ঘন হবে না, এই যে একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে রাষ্ট্রের কাছে আপনার পরিচয়টা শুধুমাত্র নাগরিক হিসাবে। কিন্তু আমাদের এখানে এটা হয়, আমাদের এখানে রাষ্ট্রের কাছে পরিচয় হতো সে মুক্তিযুদ্ধের পক্ষে না, আওয়ামী লীগ কিনা, তারপরে হলো টুঙ্গিপাড়ায় বাড়ি কিনা, গোপালগঞ্জের বেআই কিনা, এরকম নানা পরিচয়। তারপরে সে শাহবাগের চেতনায় বিশ্বাস করে কিনা, নাকি সে সাপলা, নাকি সে প্রতিক্রিয়াশীল, এই নানা ভাবে বিভাজিত। ফলে আমাদের এখানে আমরা একটা জাতি হওয়ার বদলে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে এবং এটা একটা ট্রাইবাল সোসাইটি রয়ে গেছে। বাংলাদেশে একটা টুঙ্গিপাড়ার শাসন কায়েম হয়েছে, আমরা ইলেক্টেড টিম নির্বাচন করতাম, আমাদের কোনো প্রধানমন্ত্রী ছিল না। হাসিনা ছিল আওয়ামী লীগের রানী, হ্যাঁ, এবং এখন সে দিল্লি চলে গেছে, তো আমাদের কোনো প্রধানমন্ত্রী ছিল না, আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি। জি, আমরা একটা প্রক্রিয়াটা এই বিরুদ্ধে আমাদের জেনারেশন আমরা 5 তারিখে রায় দিয়েছি। জি, একটু আমাদের কি লাগবে? আমাদের একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। সেই নাগরিক ভিত্তিক রাষ্ট্রে আপনি যদি এখানে একটা লিবারেল ডেমোক্রেটিক অবস্থা বা মধ্যপন্থাকে যদি মূলধারা করতে না পারেন তাহলে এটা সম্ভব হবে না। কিন্তু মুশকিল হলো বাংলাদেশে এক ধরনের লোক আছে যারা রাইট উইং এর নামে ফ্যানাটিসিজম ছড়াচ্ছে, আরেকদিকে লেফট উইং যেটা লেফট উইং এটা চিন্তা চেতনায় প্রচন্ড রকম রিঅ্যাকশনারি। তারা মনে করে তাদের যে ধারণা, তাদের যে চিন্তাটা সেটা রাষ্ট্রকে ধারণ করতে হবে, তাদের মধ্যে অসাম্প্রদায়িকতার নামে ইসলাম বিদ্বেষ প্রমোট করতে হবে, তাহলে হবে না। ফলে এই যে এক ধরনের ক্যালকেশিয়ান উগ্র বামপন্থা, আরেক দিক দিয়ে ফ্যানাটিক ডানপন্থা, এই দুইটার কারণে বাংলাদেশে মধ্যপন্থার রাজনীতি কখনোই শক্তিশালী হয়নি। এই জন্য আমাদের কাজ হলো সমাজে মধ্যপন্থার রাজনীতিকে শক্তিশালী করা। এই মধ্যপন্থার রাজনীতি কেউ লিড দিবে সেটা রাজনৈতিক দলগুলোর ব্যাপার, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ। একটু ইন্টারাপ্ট করি। একটা বড় দল আমরা আশা করব বিএনপি একটা নাগরিক ভিত্তিক। জি, একটু ইন্টারাপ্ট করি রনি সাহেব, রেজাল্ট করি রনি সাহেব, একটু ইন্টারাপ্ট করি। আমরা এখানে একটু জবাবদিহিতা এবং আইনের শাসন কিভাবে সম্ভব এটা সংক্ষেপে যদি একটু বলেন, আমাদের হাতে প্রায় সময় শেষ। কারণ রাজনৈতিক ইতিহাস বা বক্তব্য আমরা জানি ওইটা সবাই, আমরা ওইটা একটু অ্যাভয়েড করছি আজকে। জাস্ট বলেন যে এটাকে কিভাবে রুল অফ লটা মানুষের মধ্যে সবার মধ্যে প্রয়োগটা করা যায়, শুধু এইটুকু বলেন। ধন্যবাদ। তাহলে এই জন্য সমস্ত পরিচয়ের বাইরে রাষ্ট্রের কাছে আমাদের পরিচয়টা নাগরিক পরিচয়, এটা হইতে হবে। এটা করার জন্য আমাদের একটা মধ্যপন্থা রাজনীতিকে মূলধারা করতে পারতে হবে। এখন এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে ভ্যালু প্লুরালিটি করতে হবে। হ্যাঁ, সমাজের বিভিন্ন রকম ভ্যালুস থাকবে, কিন্তু বিভিন্ন রকম মতাদর্শ থাকবে, কোনো মতাদর্শকে প্রাধান্য দিবে না। রাষ্ট্র যেটা করবে একটা ভ্যালু, এই জন্য আমরা বলেছি সমাজ মতাদর্শ থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, এবং ভ্যালু বেসড রাষ্ট্র কিভাবে করবে? দ্বারা করবে না। এই জন্য আমাদের আইনের শাসন বলেন, নাগরিক অধিকার বলেন, এটা এনশিওর করার জন্য প্রথমত এই যে ভ্যালু বেসড পিপল গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যে দলই আপনারা মনে করেন আপনারা রাষ্ট্র চালাবেন বা ক্ষমতা নেবেন, আপনাদের প্রথম কাজ হবে এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আনা, যারা নিজেদের মধ্যে একটা প্রিন্সিপাল, হ্যাঁ, নিজেদের মধ্যে একটা ভ্যালু ধারণ করে। কারণ আপনার রাষ্ট্রকে ভ্যালু বেসড হতে হবে। রাষ্ট্র যখন ইডিওলজিক্যাল ফর্মে যাবে, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা সারাদিন গণতন্ত্রের কথা বলতো,
ফলে গণতন্ত্রকেও আমরা মতাদর্শ হিসাবে আর চর্চা করতে দিতে চাই না। রাষ্ট্র কমপ্লিটলি একটা ভ্যালু বেস স্টেট হবে, সেখানে সমস্ত মতাদর্শের মানুষের, সমস্ত বিশ্বাসের মানুষের একটা আপনার কি বলবেন সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্র নেবে। রাষ্ট্র একটা বিশ্বাসকে গুরুত্ব যখন দিবে তখনই সে আইনের নামে সন্ত্রাস করবে। তাহলে আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, প্রথমে আপনাকে ভ্যালু বেস রাষ্ট্র কায়েম করার ব্যাপারটা এনশিওর করতে হবে, এবং রাষ্ট্র ক্ষমতা রাজনীতি এগুলো কি ইম্পার্সোনাল হইতে হবে। আমাদের এখানে সবগুলো পার্সনিফিকেশন হয়ে উঠছিল, ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠছিল। এটা ইম্পার্সোনাল হয়ে উঠতে হবে, এটা মাস্ট বি প্রাতিষ্ঠানিক হয়ে উঠতে হবে। এবং প্রাতিষ্ঠানিক করার ক্ষেত্রে এই ধরনের, এই জন্য যেটা বললাম ভ্যালু বেস ব্যক্তি যারা, হ্যাঁ, যারা প্রচন্ড রকম অনেস্ট, হ্যাঁ, এবং যারা মনে করবে তারা স্যাক্রিফাইস করার জন্য আসবে, তাদেরকে নেতৃত্বের আসনে আনতে হবে এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে, নট পার্টি। এটা যদি আমরা করতে পারি, হ্যাঁ, এবং এটা বড় দায়িত্ব হলো পলিটিক্যাল পার্টিগুলোর, কারণ আমরা কি চাই না সেই ব্যাপারে আমরা রায় দিয়েছি 5 তারিখে জেনারেশন। ফলে আমরা কি চাই সেই রাষ্ট্রটা নির্মাণ করার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ, ফর্মাল আলোচনা। জি, আজকের সেমিনারের জি ওই প্রসঙ্গে আসছে, হ্যাঁ ওই প্রসঙ্গ, জি জি, ইমপ্লিমেন্টেশন এন্ড এনফোর্সমেন্ট, এটার উপরে সেটা ভেরি disheartened that I did not hear any of the solution from any of the speakers. জি, আপনার কাছে মাইক যাচ্ছে, আপনার কাছে মাইক দিচ্ছি। আমাদের আনুষ্ঠানিক বক্তব্য শেষ। এখন আমাদের হোস্ট প্যানেলের সৈকত রুশদি, লালটু ভাই 1 মিনিট করে, কারণ আমাদের হাতে আর সময় না, আমাদের 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আর অডিয়েন্স থেকে যদি কেউ প্রশ্ন উত্তর করতে চান। কিন্তু আমি আবারও বলি যে আমাদের যেটা শামসুল ইসলাম ভাই বললেন, আমাদের আজকের উদ্দেশ্যটাই ছিল ইমপ্লিমেন্টেশন এবং মেইনলি এনফোর্সমেন্টের বিষয়টা, যে আইনটা কীভাবে প্রয়োগ করা সম্ভব সেই বিষয়টা আমরা খুব কমই শুনতে পেরেছি। বাট আমরা যতটুকু আমরা কাছাকাছি গেছি, কেউ কেউ বলেছেন, তো আমরা সেই জায়গায় কীভাবে শেষ করতে পারি, সৈকত রুশদি ভাই জানানোর জন্য, এবং উপস্থিত সুধীমণ্ডলী এবং বাংলাদেশ এবং দেশের অন্যান্য দেশে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি অল্প কয়েকটি কথা বলবো, কেননা বেশিরভাগ কথা বলা হয়ে গেছে। অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান যে সকল বিষয়ের উপর আলোকপাত করেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত, এবং বাস্তবায়ন কিভাবে করা হবে আমাদের সংস্কার কার্যক্রমগুলো সেই ক্ষেত্রে রাজনীতিকদেরকে দায়িত্ব নিতে হবে, এটা সত্য। কিন্তু আমরা সবসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখতে চাই এবং তাদেরকে দেশ চালাতে হবে, এই ব্যাপারে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু যখনই রাজনীতিবিদদেরকে আমরা দেশ চালানোর সুযোগ দিয়েছি, আমরা 1975 সালের অ্যাবসলিউট মেজরিটি পেয়ে ৪র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন চালু করা হয়েছে, এবং 2009 সালে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য যে আওয়ামী লীগ আন্দোলন করেছিল জামাতকে সাথে নিয়ে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল 15তম সংশোধনীর মধ্য দিয়ে। সে কথা ভুলে গেলে চলবে না, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে, এবং সেই অ্যাবসলিউট মেজরিটির বলে যেন সংসদে যে কোনো ধরনের গণবিরোধী আইন পাশ না হয়, সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য উচ্চ কক্ষের দরকার রয়েছে। আমরা জানি যে 166টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার পর জাতীয় ঐক্যমত্য কমিশন 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য পেয়েছে। এ পর্যন্ত 19টিতে সিদ্ধান্ত হয়েছে, 9টিতে ভিন্নমত রয়েছে। কিন্তু প্রথম প্রশ্ন হলো, কেন আমাদের ঐক্যমত্য কমিশনের দরকার হলো? আমি আর 30 সেকেন্ড থেকে 1 মিনিট মধ্যে শেষ করবো। সেটা হলো যে 1990 সালের গণঅভ্যুত্থানের আগে এরশাদ বিরোধী আন্দোলনের 19শে নভেম্বর যখন 3 জোটের রূপরেখা ঘোষণা করা হয়েছিল, তার 20 দিনের মাথায় এরশাদ সাহেব পদত্যাগ করেছেন গণ আন্দোলনের মুখে। কিন্তু এবারে যখন 5ই আগস্ট 2024 সালে আমাদের সরকার প্রধান ছিলেন যিনি, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান, তখন আমাদের কোনো রূপরেখা ছিল না। এবং যদি রাজনৈতিক দলগুলো প্রস্তুত থাকতো, সেটি বিএনপি হোক, জামাত হোক, অন্য যে কোনো দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতো, তারা 8 তারিখে নতুন সরকার গঠনের আগে একটা রূপরেখা ঘোষণা করতে পারতো। কিন্তু তাদের সেই পরিপক্কতার অভাব ছিল বলেই আজকে সেই শূন্যস্থান পূরণের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে কাজ করতে হচ্ছে। কিন্তু আমরা সেখানে এত বেশি ভিন্নমত দেখতে পাচ্ছি, জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমি রনির সাথে একমত যে আমাদেরকে একটা মধ্যপন্থার ভিতর দিয়ে এগোতে হবে, এবং আমি খালি 2টি বিষয়ের আলোকপাত করতে চাই। একটা হলো এখানে শ্রম কমিশনের, সংস্কার কমিশন সদস্য ছিলেন, তার বক্তব্যের সূত্র ধরে বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা, বৈষম্য দূর করার জন্য আমাদের দেশে যে সকল বেতন কমিশন করা হয়, মজুরি কমিশন করা হয় অনেকগুলো, কেন একটি স্থায়ী কমিশন থাকে না? আমি সাংবাদিক ছিলাম, তখন সাংবাদিকদের যে কমিশন হতো, আমি তখন এই প্রস্তাব করছি একটি স্থায়ী কমিশন থাকতে হবে। আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিল 1985 সালে।
আরেকটা কথা হচ্ছে, হোসেন জিল্লুর রহমান স্যার বলেছেন এমপি রাজ। পৃথিবীর বেশিরভাগ দেশে আপনারা দেখবেন এমপিদের কোনো আইন প্রণয়ন ছাড়া কোনো দায়িত্ব থাকে না, সেটা ব্রিটেনে হোক, ভারতে হোক, বাংলাদেশ বাদে কানাডায় হোক। কিন্তু আমাদের দেশে থোক বরাদ্দ দেওয়া হতো প্রতিটি এমপিকে 20 কোটি টাকা করে, তাদেরকে স্থানীয় উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে দেওয়া হতো। যদি শুধু আইন প্রণয়ন করতে দেওয়া হয় এমপিদেরকে এবং তা বাস্তবায়নের জন্য তাদেরকে দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আমার ধারণা অনেক কিছু দুর্নীতি কমে আসবে। তাদের এই প্রাধিকার যে রয়েছে, অর্থাৎ তাদের শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, প্লট বরাদ্দ এবং থোক টাকা, যেগুলো তাদেরকে লোভী করে তোলে এবং দুর্নীতির পাহাড় করে তুলতে সাহায্য করে, সেগুলো কার্টেল করলে আমাদের দেশে অনেক বেশি সৎ এবং আইন বিশেষজ্ঞ আইন সংসদ সদস্য পাবো বলে আমরা আশা করি। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে এটি অনুপস্থিত রয়েছে। আমি মনে করি এগুলো আনা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান প্রায় শেষ, সামান্য কিছু লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা এটা নেবেন। এখানে এখন আমরা 2-1টি প্রশ্ন নিতে পারবো। সত্যিকার অর্থে আমাদের হাতে টাইম নেই, জাস্ট 30 সেকেন্ডস থেকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের স্যার বসে আছেন, ডক্টর হোসেন জিল্লুর সাহেব। উনি অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, উনি যেহেতু কিনোট স্পিকার ছিলেন, উনি খুব খারাপ লাগছে আমার এটা দেখতে। সো এই বিষয়ে আপনারা একটু রেসপেক্টফুল থাকবেন। বলেন, আজকের এই সেমিনারের যে মূল বিষয়বস্তু, সেটার উপর আমি জাস্ট 2-3টা পয়েন্ট বলি, আমার বক্তব্য শেষ করব। From my experience working with the government and long time involvement in politics both in Bangladesh and Canada, I believe strongly যে আমাদের ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের গণভোট একটা উপযুক্ত ব্যবস্থা বাংলাদেশে। কারণ যেহেতু বর্তমান যে সরকার আছে, এর প্রতি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অভিজ্ঞ অনভিজ্ঞ যতই বলুন না কেন, এদের কোনো দল নাই। সেই দিকে সারা বাংলাদেশের মানুষের আস্থা, আমি বিশ্বাস করি, অনেক বেশি এই সরকারের উপর। সুতরাং তাদের থাকা অবস্থায় যদি আমরা গণভোটের ব্যবস্থা করতে পারি, ইট ইজ অলসো লিগাল সিস্টেম ইন কানাডা। মানে উই হ্যাভ সিন লট অফ টাইমস, ইভেন কুইবেকের সেপারেশন নিয়ে এই মানে অন্টারিও উনি বললেন এখানে আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ নিয়ে। সুতরাং এটা আমার একটা প্রস্তাব। সেকেন্ড হলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই উই আর নট মানে ভেরি গুড ইন ক্যানাডিয়ান্স। অ্যাজ ক্যানাডিয়ান্স উই আর নট ভেরি গুড বিকজ সিস্টেম মানে মেড আস ভেরি টু বি গুড। কারণ আমরা যখন রাত্রে গাড়ি চালাই তখন তো রেড লাইটে আমরা কিন্তু ক্রস করি না, বিকজ উই নো ইট দ্যাট আই হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স। সুতরাং ল আপনি যতই করেন না কেন, কিন্তু বাস্তবায়নের জন্য আমার কি দরকার, উই হ্যাভ টু ডিসকাস দোজ থিংস, উই হ্যাভ টু ব্রিং আউট দোজ প্রপোজালস দ্যাট সো দ্যাট গভর্নমেন্ট অর দি নেক্সট গভর্নমেন্ট ক্যান ফলো দোজ থিংস। অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি বাংলাদেশে রেগুলেটরি কলেজেস should be introduced in all levels, কারণ আমাদের এখানে যে হেড অফ দি স্টেট সেটা এখনো কিন্তু ব্রিটিশ, বিলংস টু ব্রিটিশ। হেড অফ দি গভর্নমেন্ট আমাদের, যখন তারা চলে যায় তখন তারা বলছে আমাদের রেগুলেটরি কলেজ তোমরা কিন্তু নষ্ট করতে পারবা না, ইট উইল রিমেইন ইনট্যাক্ট। সেই জন্য বাংলাদেশে অন্তত মিনিমাম ডিভিশন ওয়াইজ মেইন প্রফেশন যারা চুরি করে হিসাব রাখে কে অ্যাকাউন্টেন্ট। সুতরাং সেই ধরনের প্রফেশনের ক্ষেত্রে আমরা রেগুলেটরি কলেজ ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি, যখন অন্টারিও পার্লামেন্টে আমি পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিকে ফেস করে রেগুলেটরি কলেজের আমি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যখন আমি মেম্বার হই, তখন দেখলাম যে হুডাক তখন কনজারভেটিভের লিডার, and he shared the review মানে অপোজিশন থেকে শেয়ার নেওয়া শুধু তাই নয়, আমাদের আসলে ইমপ্লিমেন্টেশনের জন্য প্রথম দরকার রাজনৈতিক দলগুলোর সংস্করণ। কারণ আপনি ব্যক্তির পূজা করবেন না নীতির পূজা করবেন, এবং স্বাধীনতার পর থেকে আমি দেখে আসছি প্রতিটি রাজনৈতিক দল ব্যক্তির পূজায় বাংলাদেশের রাজনীতি হয়েছে। সুতরাং আমরা যদি এই সংস্কার করতে না পারি আমাদের কিছুই হবে না ভবিষ্যতে, আই ক্যান গ্যারান্টি ইউ। আর কেউ কি আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এখান থেকে বের হলে আমাদের এরেস্ট হতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে এই আমরা এখন একটা নিরাপদ দেশে বাস করি,
রুল অফ লটা আমাদের বাংলাদেশে নেই। যখন এখানে কথা বলছি তখন জাতীয় পার্টির অফিসে আগুন জ্বলছে। তো এইটা হচ্ছে একটা কথা আছে, লিডার্স আর দ্য মিরর অফ পিপল। তো আমি এটা বলে শেষ করছি। ধন্যবাদ। আসমা আপা কিছু বলবেন? আমাদের ডক্টর হোসেন জিল্লুর সাহেব চলে গেছেন, এইমাত্র চলে গেলেন উনি, কারণ উনি জানাচ্ছি ক্যানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজকে, আমরা বাইরে যারা আছি তাদেরকে সম্পৃক্ত করার জন্য এই সংস্থার বিষয়ে। আমার প্রশ্ন আসলে একটু আগে ইমান বলে দিয়েছে, আমি বলতে চাচ্ছিলাম যে আগেও ছিল যে মাইরের কালচার, এখন এটা প্রকট আকার ধারণ করেছে, এটির থেকে পরিত্রাণের উপায়টা। এখন যা প্রশ্ন হবে এখানে আমাদের স্যাররা আছেন, ওনারা বলবেন। প্যানেল কিংবা গেস্ট স্পিকার। আসলে ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। আমরা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা জানি ৭৫-এ যখন বাকশাল সৃষ্টি করা হয়েছিল আমাদের কনস্টিটিউশন এটাকে সাপোর্ট করতো না, বাট আমরা এটা করেছিলাম। বা ১৫ বছর যখন নির্বাচন দেওয়া হয়নি, আমাদের কনস্টিটিউশন এটা ছিল না যে নির্বাচন দেওয়া যাবে না অথবা রাতের বেলা নির্বাচন করতে হবে। তারপরে আমাদের বেলা রাতের বেলা নির্বাচন হয়েছে, যে ডিসি এসপিরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন তারা রাতের বেলা নিজে, আমি যেহেতু ব্যাংকের উচ্চ পদে কর্মরত ছিলাম, তারা নিজে রিটার্নিং অফিসার হয়ে পোলিং বুথে পোলিং অফিসারদেরকে বাধ্য করেছে যে রাতে সিল দেওয়া হোক। তো এই যদি সিস্টেম হয়, আমরা কনস্টিটিউশন যতই ভালো করি, রিফর্ম যতই ভালো করি, আমরা পৃথিবীর সেরা ব্রেইনদেরকে নিয়ে বাংলাদেশে যদি আমরা একটা রিফর্ম প্রপোজাল করি, বাট আমার মনের মধ্যে যদি বাস করে স্বৈর শাসন, দেশের কিন্তু কোনোদিনই ভালো হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ। এটাই হলো মোদ্দা কথা। থ্যাংক ইউ। ধন্যবাদ মিনার। আর কেউ? আপনাদের শেষ করতে হবে। এখানে এখানে মুস্তাফা রেডি আছে। ডক্টর কামাল ভুঁইয়া ভাই, আপনাকে এখন দেখলাম, আমি তো খেয়াল করিনি। আমি ইমাম ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলি, আশেপাশে মব নাই তো। এখন হচ্ছে যে আসলে আমরা যত আলোচনা করেছি এটা বাস্তবায়ন, আমাদের যে আলাল ভাই নেতা বললেন যে মনোজগৎ, এটাই সবচেয়ে বড় কথা। রাজনীতিবিদদের সংস্কার, রাজনীতির সংস্কার, রাজনীতিতে মনোযোগ যদি আমরা ঠিক করতে না পারি তাহলে এটা কোনোদিন হবে না, এটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। আর আপনার সত্য কথা, এখন যে সংস্কার প্রস্তাব চলছে এটা তো এখন ইনক্লুসিভ হচ্ছে কিনা আমরা জানি না। ইনক্লুসিভ না হলে এগেইন একই প্রবলেম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। কে বলবেন এখানে? মুস্তাফা। মুস্তাফা এখানে দেন। সায়েম। হ্যাঁ, আমার প্রশ্ন, দুই তিনটা প্রশ্ন খুবই সংক্ষিপ্ত। ফার্স্ট হচ্ছে আমরা এখন যেটা দেখছি বাংলাদেশে আসলে একটা ইন্টারিম গভর্নমেন্ট ওখানে করতেছে। তো এর আগেও কিন্তু একটা গভর্নমেন্ট ছিল এরকম, তত্ত্বাবধায়ক সরকার 111। তো আমরা যদি কম্পেয়ার করি, তত্ত্বাবধায়ক সরকারের ওই রকম কিন্তু পলিটিক্যাল সাপোর্ট এবং পিপল সাপোর্টটা ছিল না ওই 111-এর যে মৌলুদ্দিন ফখরুদ্দিন সরকারটা। আর ওইটার সাথে যদি আমরা এই ইন্ডিয়ান গভর্নমেন্টের তুলনা করি, এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সকল পলিটিক্যাল সাপোর্ট আছে এবং ম্যাস পিপলেরও একটা ভালো সমর্থন আছে। কিন্তু এত সমর্থন থাকার পরেও কেন এই সরকার আমাদের মনোপুত আচরণ করতে পারতেছে না? বিশেষ করে আইন শৃঙ্খলা, মানে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি, 111-এর সময় আমরা ছোট ছিলাম, বাট আমরা এখনো রিকল করতে পারি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চেয়ে একটু বেটার ছিল। এখন সেইটা হয়তো আমরা দেখতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাচ্ছে এবং তারা কন্ট্রোল করতে পারতেছে না। কি কারণে তারা পারতেছে না? এরকম একটা পলিটিক্যাল পার্টিদের সাপোর্ট এবং ম্যাস পিপল সাপোর্ট থাকার পরে, এবং আমাদের একটা দেশ বরণ্য বিশ্ববিখ্যাত লোক ডক্টর ইউনূসের মতো লোক থাকার পর কেন এটা হচ্ছে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এখানে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটির কথা বলা হয়েছে। আমি যদি ভুল না করি, আলাদা খুব সুন্দর করে কথা বলছি, আমরা কোয়ালিটি বা কোয়ান্টিটি কম্প্রোমাইজ করতে চাই না। কিন্তু আমরা এখন আমাদের স্লোগানটা হয় খুব দিয়েছি তো রক্ত আরো দিব, কেন আমরা এই স্লোগান? থ্যাংক ইউ। আমরা তো এখন তো মেধা নিয়ে রাজনীতি করবো, দিয়েছি তো আরো মেধা দেবো। তো আমাদের তো স্লোগানটা এভাবে হওয়া উচিত না। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সামনে আমাদের ইলেকশন, সামনে ইলেকশনে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা সেই আগের মতো রাজনীতি চাই না যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আমরা যাকে খুশি তাকে ভোট দিব না, আমার ভোট আমি দিব জেনে বুঝে তারপরে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই একটা প্রশ্ন বোধহয় আমাদের এখানে উত্তর দিবে, তারপরে আপনি বলেন। ধন্যবাদ, খুবই যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছে। তার শেষ লাইনটির সাথে আমি সম্পূর্ণ একমত। তবে আমি তাকে বলবো যে 111-এর পরে যে সরকার এসেছিল, দ্যাট ওয়াজ ব্যাকড বাই আর্মি। দিস গভর্নমেন্ট ইজ নট ব্যাকড বাই বাংলাদেশ আর্মি। এটা হচ্ছে উত্তর। আমি আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের আমাদের মনোবৃত্তি যেরকমই থাক, প্রত্যেকের ভিতরে বর্ণবাদ আছে,
বৈষম্য আছে সেটিকে নিয়ন্ত্রণ করতে হয় আইনের মধ্য দিয়ে। কানাডার 1982 সালের চার্টার অফ রাইটস এন্ড ফ্রিডমস এর মধ্য দিয়ে যেভাবে করা হয়েছে, এখানে তো রেসিজম ছিল বা আন্ডার কারেন্ট এখনো আছে। তো আমাদের আপার হাউস দরকার, অ্যাবসলিউট মেজরিটি যদি লোয়ার হাউসে কেউ পায় সেটাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য পিআর পদ্ধতিতে আপার হাউস দরকার। এটা হচ্ছে আমার অভিমত। থ্যাংক ইউ। ধন্যবাদ। মুস্তফা আকন। জি ধন্যবাদ, আমার নাম মুস্তফা আকন। আমি জাস্ট একটু কমেন্টস করব, প্রশ্ন না। সেটা হচ্ছে যে ঐক্যমত কমিশন হয়েছে, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না, আমি একটু বাইরে ছিলাম। তো ওইখানে আমি কোনো নারী সদস্য দেখি না। তো এটা একটা এই যে আমরা যে পরিবর্তনের কথা বললাম যে এত লোক জীবন দিল, কিন্তু ঐক্যমত কমিশনে একজনও নারী নাই। দ্বিতীয়ত প্রতিদিন যারা ওইখানে বসে বসে বিভিন্ন ধরনের রিফর্ম এজেন্ডা নিয়ে আলোচনা করেন, সেখানেও কোনো আমি নারী দেখি না। তো বাংলাদেশে 50% মহিলা, তো তাদের কথা ওইখানে আসলে রিফ্লেকশন হয় না। তো এখন এই যে যত রিফর্ম হচ্ছে এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে জানি না। তবে একটা জিনিস সত্য যে রাজনীতিবিদরা কথাবার্তা বলছেন, একসাথে বসতেছেন, তো এটা একটা বড় উন্নয়ন। এরপরে যদি নির্বাচন হয় এবং প্রতি 5 বছর পর যদি খুব ট্রানজিশনাল মানে পাওয়ার অফ কি বলে ক্ষমতার যেটা পরিবর্তন যেটা হয়, এটা যদি সুষ্ঠুভাবে হয়, আমার মনে হয় এই রিফর্মগুলো এমনিতেই হবে। এবং এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, এই সব কিছু মিলা বর্তমানে ঐক্যমত্য যে কমিশন যেগুলো করছে, মানে সবকিছু একবারে বাংলা কথা যেটা বলে যে আমাদের এলাকায় আউলিয়া নিছেন, তো আউলিয়া নিছেন, আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে এইটা যদি আমার মনে হয় যে সবার ফোকাস হওয়া উচিত ফেব্রুয়ারি যেটা নির্বাচনের তারিখ যেটা নির্ধারিত হচ্ছে, এই নির্বাচনটা যাতে ফ্রি এবং ফেয়ার হয়, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তফা আকন। আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আমরা এখানে আপনাদের খাবার দেওয়া হয়েছে, তার আগে আপনারা খাবার নেবেন। সর্বশেষ সজল ভাই, তারপরে আমাদের স্যার বলবেন। হ্যাঁ, আজকে সাথে যারাই ক্ষমতায় আসবেন, যেখানে আমাদের মেইনলি বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, যারা এটা করেন সেই প্রতিষ্ঠানগুলোকে বা এই প্রতিষ্ঠানগুলোর যারা উচ্চ পর্যায়ে, তাদেরকে দলীয়করণ করা থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি, এটাই আমার। ধন্যবাদ। ধন্যবাদ। একজন ব্যক্তি এখানে ছিলেন, আমাদের ইউসুফ ভাই, উনি জুমে ছিলেন, উনি কোনো কিছু বলবেন কিনা আমি জানি না, বাট আমি মাইক দিচ্ছি স্যারকে। অনেক কষ্ট করে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনাদেরকে। স্যার, আপনি যদি আমাদের সর্বশেষ 2-3 মিনিট না বলেন, আপনি আমরা খাবারটা সার্ভ করবো, এর মধ্যে আপনি বলেন। এখানে একটা বিষয় একটি বলবেন যে স্যাররা এসেছেন কষ্ট করে, তারপরে আমরা কি আমাদের যে অবজেক্টিভ সেখানে আমরা কত দূর কাছাকাছি গেলাম, একটু বলেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ হালিম। সবাইকে ধন্যবাদ। আলোচনা শুরু করতে খুব বেশি সমস্যা নেই বাংলাদেশ নিয়ে, এত বেশি বিষয় আছে, সবাই কিছু না কিছু বলতে থাকেন। তা আমি শামসুল ইসলাম সাহেবের পয়েন্টটা ধরে শুরু করি যে উনি ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা বেশি কথাবার্তা শুনি নাই। তো আমার মনে হয় যে হালিমেরও যে উদ্দেশ্য ছিল প্রথমে, সেটাকে এখানে অনেক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রিওয়ালা মানুষ আছে, এরা জানে যে ইমপ্লিমেন্টেশন গ্যাপ বলে একটা কথা আছে কিতাবে, মানে প্রয়োগ এবং তার ফলাফলের মধ্যে যে দূরত্বটা, এটা অনেক বেশি থাকে অনেক সময়। তো ইমপ্লিমেন্টেশন গ্যাপটা কেন হয়, এটারও নানা রকম কারণ আমরা কিছু কিছু শুনেছি। একটা উদাহরণ দিতে পারি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র হিসেবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ রিফর্মের কোনো ভালো পরিণতি হয়নি, কিন্তু একটা এরিয়াতে রিফর্ম বা চেঞ্জ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভড হতো। বলতে পারবেন কেউ এটা? বেতন বাড়ানো, হ্যাঁ, পে কমিশন হলে সেই প্রপোজাল পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয়। বাকি সব ধীরে 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 ডিসেন্ট্রালাইজেশন কিছুটা হয়েছে, কিন্তু তারপরেও এখনও নানা রকম জটিলতা রয়ে গেছে। তো আমিও লাঞ্চের আগে বেশি কথা বলবো না। তো একটা জিনিস আমি আর হালিম মাঝে মাঝে আলোচনা করছি, এটা কেন হয় যে এই দেশে রিফর্ম হতে পারছে এবং এই দেশে যা আইন হচ্ছে, প্রয়োগ হচ্ছে, আমাদের দেশে কেন হয় না। তো আমার একটা ব্যাখ্যা আছে যে আমাদের ওখানে একটা অসঙ্গতি আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে। যেমন আমাদের দেশে আইন আছে, সংসদ আছে, দুর্নীতি দমন কমিশন আছে, অনেক রকম কমিশন আছে যাদের কাজ করার কথা, কিন্তু
কাজেই গভর্নেন্স হার্ডওয়্যারটা ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক আছে, কিন্তু সফটওয়্যার বা যারা এগুলোকে পরিচালনা করেন সেটা এগুলোর সাথে কনসিস্টেন্ট না। তো ইনকম্প্যাটেবল হওয়ার জন্য অনেক ভালো ভালো প্রতিষ্ঠানেরও ফলাফল দেখা যায় না। তো এই জিনিস নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। আর কিছু কিছু জিনিস আজকে আমি শুনলাম, যেগুলো যেমন ভিন্নমত শুনলাম, ঐক্যমত হবে না ভিন্নমত হবে। তো এই দেশে বসেই মনে করি যে ভিন্নমতের তো কোনো সমস্যা দেখি না। ক্যানাডার কথা বলা হয়, এটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি বা মাল্টিকালচারাল ব্যাপার। তো এতে আমি এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখি না। এবং এরকম আমাদের মতো একটা বহুভাবে বিভাজিত সমাজকে ঐক্যমত তৈরি করা খুব কঠিন। আলী রিয়াজের জন্য আমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় যে এই কাজ ওনার পক্ষে করা সম্ভব হবে কিনা। এবং প্রধান উপদেষ্টাও খুব বুদ্ধিমত্তার সঙ্গে আলী রিয়াজকে চেয়ারম্যান করে এই কাজটা সঁপে দিয়েছেন। কিন্তু এই জিনিসগুলো আনা খুবই কঠিন হবে। আর আমি আরেকটা জিনিসও চিন্তা করি যে আমাদের প্রায়োরিটিতে ইমপ্লিমেন্টেশনটা খুব বেশি বড় জায়গা পায় না। এবং সব ক্ষেত্রে যেমন এখন বাংলাদেশের নিউজে, ন্যাশনাল টিভিতে লিড নিউজ হলো ছাত্র ইউনিয়নের ইলেকশন। যে দেশে এত সংকট, এত সমস্যা, এত সমাধান করা দরকার, ওখানে ছাত্র ইউনিয়ন নিয়ে সম্পূর্ণ দেশ জমে আছে। কাজে প্রায়োরিটির ব্যাপারটাও অনেক সময় নতুন করে ভাবতে হবে। আর অন্যান্য যেসব সমাধান আমি শুনলাম, সিরাজ ভাইয়ের পলিটিক্যাল কালচার, পার্টিসিপেটরি কালচার, প্রফেসর সাদিকুল ইসলামের ভ্যালিউজ, ডক্টর মাহফুজের শ্রমিকদের আইন, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো প্রত্যেকটাই জরুরি এবং ইমপ্লিমেন্টেশনের জন্য শেষ পর্যন্ত এই সবগুলোকে আমাদের কি বলে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমার মনে হয় প্রথম জিনিসটা দেখি যে গ্যাপটা আছে ইমপ্লিমেন্টেশনের, সেটা শুধুমাত্র যেটা শুনলাম পার্লামেন্টে আইন করে দেবে অথবা এক্সিকিউটিভ অর্ডার হবে, সেটা হলো স্টেপ 1। কারণ আইন তো ওই লেভেলে হবেই, কিন্তু তার প্রয়োগ হবে অনেক নিচের লেভেলে এবং সেখানে বাস্তবায়নের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা হলো একটা কথা। অনেক ভালো কথা শুনেছি যে অরাজনৈতিক আমলাতন্ত্র হবে, অরাজনৈতিক নিয়োগ হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, কিন্তু এইটার জন্য অনেক সময় লাগবে এবং সেই সময়টুকু খুব বেশি নাই। অনেক বছর পর একটা সুযোগ এসছে যেটাকে কাজে লাগাতে হলে একটু সিরিয়াসলি এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি আরেকবার যারা এসেছেন কষ্ট করে, কেনেডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে এই আলোচনা চলতে থাকবে এবং কোনো না কোনো সময় এর কোনো ফলাফল আমরা দেখতে পাবো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান এখানেই আমি শেষ করছি। আপনাদের সবার জন্য সামান্য কিছু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ আপনারা হেল্প ইয়োরসেলফ। অ্যান্ড কৃতজ্ঞতা শেষ নেই, অনেকক্ষণ আপনাদের আটকে রেখেছি। তবে আমি জানি সবারই দেশ নিয়ে আমাদের অনেক চিন্তা, সবাই দেশপ্রেমিক কম বেশি, আমরা এই দেশে থাকি কিন্তু দেশের জন্য আমাদের চিন্তা হয়। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে আমরা দেশের সাথে সম্পর্কিত। বাট আশা করি আমরা আরেকটি জিনিস হচ্ছে যে রাজনীতি যেন আমাদের ব্যক্তি সম্পর্কের ক্রস না করে, আমাদের যেন ব্যক্তিগত যে সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত পারিবারিক এগুলো যেন বজায় থাকে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।